তো আজকে আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি এমন একটা কোরিয়ান ড্রামা যেটা দেখার পরে আমার মতো এই কোরিয়ান ড্রামাটা আপনার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কোরিয়ান ড্রামা হয়ে যাবে। কারণ এই সিরিজটার মধ্যে প্রথমে আপনার মনে হবে যে প্রত্যেকটা এপিসোড হয়তো বা আলাদা আলাদাভাবে বানানো হয়েছে, কিন্তু যখন আপনি শেষে গিয়ে পৌঁছাবেন তখন আপনি দেখবেন এই প্রত্যেকটা ক্যারেক্টার একে অন্যের সাথে খুবই ভালোভাবে কানেক্টেড, আর তারা যার যার সিদ্ধান্তের ফল ভোগ করছে, মানে তাদের কার্মা ভোগ করছে। তো গল্পে শুরু হয় একটা পুরনো বিল্ডিং থেকে। আমরা দেখতে পারি এখানে একটা লোক আগুন জ্বালানোর প্রিপারেশন নিচ্ছিল। আসলে সে পুরো বিল্ডিংটার মধ্যে পেট্রোল ছিটিয়ে দিয়েছিল, আর সে অন্য একটা অপরিচিত লোককে মারার জন্য আগুন দেওয়ার প্রিপারেশন নিচ্ছিল। তবে একটু পরে আমরা দেখতে পারি পুরো বিল্ডিংটা আগুনে পুড়ে যায়। আর এখান থেকে সিন একটু সামনে চলে আসে যখন ফায়ার ফাইটার এসে আগুনগুলো নেভানোর ট্রাই করছিল। তবে অনেক কষ্টের পরেও যখন তারা আগুনগুলো কন্ট্রোলে আনতে পারছিল না, তখন তারা এভাবেই মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখানে তারা ফাইনালি সেই পোড়া লাশটা পেয়ে যায়। তবে তবুও তারা ভালো করে চেক করে বুঝতে পারে যে এখন পর্যন্ত এই লোকটা জীবিত আছে, এই জন্য তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসা হয়। এখানে যদিও তার শরীরের অবস্থা অনেক বেশি গুরুতর ছিল, তবুও একটা ফিমেল ডাক্তার তার চিকিৎসা করে আর ফাইনালি তাকে সেভ করতে সফলও হয়ে যায়। তবে যখন সে জ্ঞান ফিরে পায় তখন তার নাম জিজ্ঞেস করার পরে সে তার নাম জে সিয়ং বলে। আর এই নামটা শোনার পরে সেই ফিমেল ডাক্তার যে তার চিকিৎসা করেছে সে তো পুরোপুরি শক্ট হয়ে যায়। মানে আমাদের দেখে মনে হচ্ছিল যে হয়তোবা সে তাকে খুব ভালো করেই চিনত। তবে আমাদেরকে এই সমস্ত ব্যাপারগুলো এখন ক্লিয়ার করা হবে না, যেটা আমরা সামনে গেলে আরও ভালো করে জানতে পারবো। এখান থেকে সিন কয়েক মাস পেছনে চলে আসে আর আমরা দেখতে পারি জেওং এর লাইফটা। আসলে জেওং এর ঘরের সামনে নির্বাচনের একটা ডেডলাইন দেয়া ছিল, তার ঘরের মধ্যে সবকিছু এলোমেলো অবস্থায় পড়েছিল। মানে তার লাইফস্টাইল দেখে আমাদের মনে হচ্ছিল যে সে খুবই অলস, অদক্ষ এবং বেকুব টাইপের একটা লোক। আসলে সে কিছু বছর আগে লোন শার্কের থেকে অনেকগুলো টাকা হাওলাত নিয়েছিল, আর সেই টাকাগুলো এনে সে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে দিয়েছিল। আর এখন সে শুধুমাত্র অপেক্ষা করছে সেই দিনটার জন্য যখন তার এই টাকাগুলো ডাবল হয়ে যাবে। তবে আসলে টাকাগুলো ডাবল হওয়ার জায়গায় শুধু কমেই যাচ্ছিল। আর যেহেতু তার লোন পরিশোধ করার সময় অনেক আগেই ক্রস হয়ে গিয়েছে, এই জন্য লোন শার্ক তাকে বারবার করে এটার জন্য তাগাদা দিয়েছিল। তবে যখন সে লোন শার্কের রিপিটেড কলও একবারও পিক করছিল না, তখন লোন শার্কের লোকজন এসে তাকে আচ্ছা রকম করে ধোলাই করে তাদের একটা সিক্রেট লোকেশনে নিয়ে যায়। এখানে তারা তাকে হুমকি দিয়ে বলে যে যদি সে 1 মাসের মধ্যে তাদের টাকাগুলো পরিশোধ না করে তাহলে তারা তাদের শরীর থেকে প্রত্যেকটা অর্গান বের করে সেগুলো সেল করে দেবে। এরপর তার মোবাইলের মধ্যে 1 মাসের রিমাইন্ডার লাগিয়ে দিয়ে তারা তাকে লাথি মেরে একটা বাস স্ট্যান্ডে ফেলে দিয়ে চলে যায়। আর এখান থেকে শুরু হয়ে যায় এই গল্পের প্রথম টুইস্ট। পরদিন সকালবেলা যখন জেয়ং তার কর্মস্থলে চলে আসে তখন আমরা দেখতে পারি তার একটা কলিগ এসে তাকে জিজ্ঞেস করা শুরু করে যে তার টাকাগুলো কবে ডাবল হবে। মানে আমরা জানতে পারি জেয়ং তার টাকাগুলো নিয়েও ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে দিয়েছে, তবে এখন তাদের টাকা শুধু কমেই যাচ্ছে। আর তখনই তার নজর পড়ে গিলিয়ং এর উপরে। আসলে গিলিয়ংকে তার সিনিয়র চাকরি থেকে বের করে দিচ্ছিল, যদিও গিলিয়ং বারবার করে রিকোয়েস্ট করে তাকে বলছিল যে আমার ফ্যামিলিকে খুব দ্রুতই টাকা পাঠাতে হবে, আমার এখন এই চাকরিটা খুবই দরকার। তবে তার বস তার কোনো কথা শুনছিল না, তাকে কোনো ওয়ার্নিং না দিয়েই চাকরি থেকে বের করে দেওয়া হয়। আর এই জন্য জিয়ং এর মাথা অনেকটাই গরম হয়ে যায় আর সে তার সিনিয়রকেই পেটানো শুরু করে। এখন লিওন দূর থেকে এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে, মানে তার রাগ এবং তার শরীরের মধ্যে ট্যাটুগুলো দেখার পরে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে সে কোনো বিশাল বড় গ্যাংয়ের মেম্বার। তবে আমরা দেখতে পারি সিয়ং এতটাই অকর্মা ছিল যে সে উল্টো তার বাবাকে কল দিয়ে সেই টাকাগুলো যাওয়া শুরু করে। মানে লোনের টাকা পরিশোধ করার জন্য সে তার বাবাকে প্রেশারাইজ করা শুরু করে। তবে তখন সে জানতে পারে তার বাবার একটা কার দুর্ঘটনা হয়ে গেছে আর এখন সে হসপিটালে ভর্তি আছে। এই জন্য সে দ্রুত চলে আসে তার বাবাকে দেখার জন্য হসপিটালে। এখানে যখন সে তার বাবাকে দেখতে পারে তখন সে বুঝতে পারে তার বাবা এখনও সুস্থই আছে। তবে তখন সে গিয়ে মিট করে অন্য একটা লোকের সাথে, যেই লোকটার গাড়ির সঙ্গে তার বাবা অ্যাক্সিডেন্ট করেছিল। আসলে এই লোকটা তাকে বলে যে আমার গাড়ির সাথে ভুল করে আপনার বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর আমি এই কেসটা পুলিশ পর্যন্ত কোনোভাবেই নিতে চাই না। এই জন্য সে 5 মিলিয়ন ইয়ানের বদলে তাকে এই কেসটা এখানেই ক্লোজ করে দেওয়ার জন্য বলে। তবে আমরা দেখতে পারি জেয়ুন এতটাই হারামি ছিল যে সে তার থেকে 5 মিলিয়ন ইয়ান নেয়ার পরে তার বাবাকে গিয়ে বলে যে সে 3 মিলিয়ন ইয়ান দিয়ে কেসটাকে ক্লোজ করতে চাইছে আর বাকি 2 মিলিয়ন সে তার পকেটে ভরে ফেলে। আর এরপর সে তার বাবাকে আবারও প্রেশারাইজ করা শুরু করে সেই 3 মিলিয়নও তাকে দিয়ে দেওয়ার জন্য। সে বলে যে এই টাকাগুলোর এখন আমার সবচেয়ে বেশি দরকার। তবে যেহেতু তার বাবা হচ্ছে তার বাবা, এই জন্য সে তার সমস্ত ব্যাপারগুলো খুব ভালো করেই জানতো, এই জন্য সে তাকে একটা পয়সাও দিতে রাজি হয় না। তবে জয়ং এখানেও শান্ত হওয়ার ছিল না। সে গিয়ে সেই লোকটার সঙ্গে আরও একবার মিট করে যেই লোকটার সঙ্গে তার বাবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখানে গিয়ে সে তাকে ব্ল্যাকমেইল করে আরও 3 মিলিয়ন তার থেকে হাতিয়ে নেয়। তবে এরপরে যখন জিয়ন তার বাবার জন্য জামা কাপড় আনতে তার বাবার বাসায় যায় তখন সে একটা ধামাকা নিউজ পেয়ে যায়। সে জানতে পারে তার বাবা 500 মিলিয়ন ইয়ানের একটা লাইফ ইন্স্যুরেন্স করেছে। আর এইটা যখন সে জানতে পারে তখন সে সেই লোকটাকে গালাগালি করা শুরু করে কেন সেই লোকটা তার বাবাকে মেরে ফেললো না,
যদি সেই লোকটা অ্যাক্সিডেন্ট করে তার বাবাকে আজকে মেরে ফেলতো তাহলে 500 মিলিয়ন ইয়ান সে খুব সহজেই পেয়ে যেত। এই জন্য সে সেই লোকটার উপরে প্রচণ্ড রাগ করেছিল। তবে এখন সে চিন্তা করে বের করে যে আসলে সে তার বাবার মৃত্যুর জন্য অপেক্ষাও করতে পারবে না, কারণ তার বাবার মৃত্যু কবে না কবে হবে সেটা সে জানে না। আর লোন শার্ক যেহেতু তার পেছনে পড়ে আছে, এই জন্য সে চিন্তা করছিল যে লোন শার্ক তাকে মেরে ফেলার আগে সে যদি তার বাবাকে মেরে সেই 500 মিলিয়ন ইয়ান নিয়ে আসতে পারে তাহলে সে লোন শার্কের দেনাগুলো ক্লিয়ার করে ফেলতে পারবে আর খুব সহজে একটা সুন্দর লাইফও লিড করতে পারবে। আর এই জন্য ফাইনালি সে তার বাবাকে মারার জন্য একটা প্ল্যানিং করা শুরু করে। আর তখনই তার মনে পড়ে যে গিলিয়ং নামের যেই লোকটাকে সে দেখতে পেয়েছিল, মানে যেই লোকটা তার কর্মস্থলে কাজ করতো আর তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, তার টাকার খুবই দরকার। এই জন্য ফাইনালি সে তার অ্যাড্রেস বের করে তার সঙ্গে মিট করতে চলে আসে, কারণ সে সেই দিনই দেখতে পেয়েছিল তার মাথা প্রচণ্ড গরম আর তার হাতে অনেকগুলো ট্যাটুও ছিল, যেগুলো কিনা ইন্ডিকেট করে সে বিশাল বড় গ্যাংয়ের কোনো মেম্বার। এখানে জিয়ং গিলিয়নকে বলে যে আমি এটা খুব ভালো করে জানি তোমার টাকার অনেক বেশি দরকার আর তুমি একটা বড় গ্যাংয়ের মেম্বারও, আর তুমি জেলও খেটে এসেছো। সো এখন যদি তুমি আমার সাথে একটা ডিল করো তাহলে আমি তোমাকে 7 মিলিয়ন ইয়ান দিতে পারি। তোমাকে শুধু আমার বাবাকে মেরে ফেলতে হবে আর এই সমস্ত নাটকটা অ্যাক্সিডেন্টের মতো করে সাজাতে হবে, কারণ যদি 19 থেকে 20 হয়ে যায় তাহলে সমস্ত সন্দেহটা আমার উপরে চলে আসবে। এরপর জিয়ং তাকে বলে যে আমি এমন একটা রাস্তা সম্পর্কেও জানি যেই রাস্তা দিয়ে আমার বাবা চার্চ থেকে প্রতিদিন বাসায় ব্যাক করে, আর এই রাস্তায় কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। এখন যদি তুমি সেখানে তাকে মারতে পারো তাহলে পুলিশ কোনো ঝামেলাও করতে পারবে না আর খুব সহজেই একটা অ্যাক্সিডেন্ট হিসেবে ধরে আমার বাবার সমস্ত টাকাগুলো আমি পেয়ে যাব আর সেখান থেকে আমি তোমাকে 7 মিলিয়ন ইয়ান দিয়ে দেবো। এখন যেহেতু বেচারা গিলিয়নের টাকার অনেক বেশি দরকার ছিল, এই জন্য সে তার কথায় খুব সহজেই রাজি হয়ে যায়। তবে গিলিয়ন এইটারও গ্যারান্টি চাচ্ছিল যাতে করে জিয়ন পরবর্তীতে তার সাথে পোল্টি না মারে, এই জন্য সে তার কাছে গ্যারান্টি চায়। আর আমরা দেখতে পারি জিয়ং এই ব্যাপারটা আগে থেকেই জানতো, এই জন্য সে তার পকেটে করে একটা রেকর্ডিং ডিভাইসও নিয়ে এসেছিল, যেটার মাধ্যমে সে এখানে সমস্ত কনভারসেশন রেকর্ড করে ফেলে আর এই জিনিসটা গিলিয়নকে দিয়ে দেয়। মানে এখন তারা দুজন একই নৌকার যাত্রী হয়ে গেছে, তারা একে অন্যকে চাইলেও আর ধোঁকা দিতে পারবে না। আর যাওয়ার আগে সে তাকে বলে যায় যে এই ডিভাইসটা যখন আমি তোমাকে টাকা দিয়ে দেব তখন আমাকে তোমার ফেরত দিতে হবে। তবে আমরা দেখতে পারি জিয়ং আসলে গিলিয়নের উপরে ভরসা করে বিশাল বড় একটা ভুল করে ফেলেছিল, কারণ তাদের মধ্যে ডিল হয়েছিল কাজ শেষ করার আগ পর্যন্ত তারা একে অন্যের সাথে কোনোভাবেই দেখা করবে না। তবে পরদিন সকালবেলায় গিলিয়ন চলে আসে জিয়ংয়ের সঙ্গে মিট করার জন্য। আসলে হারামি গিলিয়ন এই জিনিসটা কোনোভাবে জেনে গিয়েছিল যে জিয়ংয়ের বাবার যেই ইন্স্যুরেন্সের টাকাগুলো জিয়ন পাবে সেটার অ্যামাউন্ট কম না, সেটার অ্যামাউন্ট হচ্ছে 500 মিলিয়ন। এই জন্য এখন আর সে 7 মিলিয়নে কোনোভাবেই রাজি হতে চাইছিল না, সে এটার জন্য 150 মিলিয়ন চাইছিল। আর বেচারা জিয়ংকেও এটার জন্য রাজি হতে হয়, কারণ যদি সে রাজি না হয় তাহলে গিলিয়ন সেই রেকর্ডিংটা নিয়ে সোজা পুলিশের কাছে সারেন্ডার করবে। এখন যেহেতু গিলিয়ন আজকে রাতের বেলায় সেই প্ল্যানিংটাকে এক্সিকিউট করার প্ল্যানিং করেছিল, এই জন্য জিয়ং আজকের রাতটা পুরোপুরিভাবে সাক্ষীর সামনে পার করতে চাইছিল। এই জন্য সে ইচ্ছা করে তার একটা বন্ধুকে ইনভাইট করে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় আর তার সঙ্গে খাবার দাবার খাওয়া শুরু করে। তবে যখন তার বন্ধু একটা ইমার্জেন্সি কাজে সেখান থেকে বেরিয়ে চলে যায় তখন সে একটা হোটেলে চলে আসে আর সেখান থেকে সময় পার করার পরে সে সোজা একটা রেস্টুরেন্টে চলে আসে। এখানে সে এসে ওয়েটারের একেবারে সামনে বসে আর তার সঙ্গে একটু আই কন্ট্যাক্ট করার ট্রাই করে যাতে করে ওয়েটারের তার ফেসটা চেনা হয়ে যায়। আর পরবর্তীতে যখন পুলিশ ইনভেস্টিগেশন করবে তখন এই ওয়েটার সাক্ষী দিতে পারে যে সে আসলে এখানেই ছিল। এরপরে পুরোটা রাত জিয়ং শুধুমাত্র গিলিয়নের কলের জন্য অপেক্ষা করছিল যে কখন সে কল দিয়ে কনফার্ম করবে যে তার বাবার মৃত্যু হয়ে গেছে। তবে সে সারা রাত অপেক্ষা করেও কোনো কলই পায় না। কিন্তু পরদিন সকালবেলা যখন সে কর্মস্থলে চলে যায় তখন তাকে পুলিশ কল দিয়ে জানায় যে কালকে রাতে একটা গাড়ি দুর্ঘটনায় তার বাবার মৃত্যু হয়ে গেছে। বাস এতটুকুর অপেক্ষায় তো জিয়ং করছিল। এই জন্য সে দৌড়ে চলে আসে হসপিটালের বাথরুমে আর সেখানে গিয়ে কান্নাকাটি করার প্র্যাকটিস করা শুরু করে। আর ভালোভাবে প্র্যাকটিস করার পরে ফাইনালি সে তার বাবার সামনে গিয়ে কান্নার নাটক করা শুরু করে। তবে আসলে এই সিরিজের নাম কার্মা এমনি এমনি দেয়া হয়নি। একটু পরেই একটা পুলিশ অফিসার এসে তাকে এই খবরটা জানিয়ে দেয় যে তার বাবার আসলে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়নি, তার বাবাকে মার্ডার করা হয়েছে। একটা সাক্ষী এই সমস্ত ব্যাপারগুলো নিজের চোখ দিয়ে দেখতে পেয়েছে। আসলে তারা প্রথমে অ্যাক্সিডেন্ট করার পরে গাড়িকে আবারও রিভার্স গিয়ারে দিয়ে তাকে ধাক্কা দিয়েছিল আর পরবর্তীতে গাড়ি থেকে বের হয়ে তারা এইটাও কনফার্ম করেছিল যে তার মৃত্যু হয়েছিল কিনা। আর এই সমস্ত ব্যাপারগুলো সেই সাক্ষী দেখতে পেয়েছিল যে কিনা তার বাবার গরিব একটা বন্ধু ছিল আর প্রায় সময় তারা দুজন চার্চে একসাথে আসা যাওয়া করত। আর এই জিনিসটা শোনার পরে জিয়ং পুরোপুরি শকড হয়ে যায়, কারণ এখন যদি এটা অ্যাক্সিডেন্ট না হয়ে একটা মার্ডার হয়ে যায় তাহলে সে সেই ইন্স্যুরেন্সের টাকাগুলো আর ওঠাতে পারবে না। আর যদি মার্ডার কেসে পুলিশ ভালোভাবে কোনো ক্লু পেয়ে যায় বা গিলিয়নকে অ্যারেস্ট করতে সক্ষম হয়ে যায় তাহলে তার অবস্থাও খারাপ হয়ে যাবে। তবে এই সিরিজের প্রথম টুইস্টটা এখন পর্যন্ত জিয়ংয়ের জন্য ওয়েট করছিল। আসলে পুলিশ তাকে বলে যে আমরা এই জিনিসটাকে হত্যা এই জন্য মানছি কারণ তোমার বাবার লাশটা দূরে একটা পাহাড়ের মধ্যে পোতা অবস্থায় পাওয়া গেছে।
আর এইটা শোনার পরে তো তার অবস্থা আরও খারাপ হয়ে যায়, কারণ সে এই জিনিসটা বুঝে গিয়েছে যে বিশাল বড় একটা গরমিল হয়ে গেছে আর তার কপালে ভারী দুঃখ আছে। আর এরপর আমাদেরকে দেখানো হয় কিভাবে জেয়ংয়ের বাবার লাশটা পাওয়া গিয়েছিল। আসলে আমরা দেখতে পারি একটা ব্লগার পাহাড়ে যখন ব্লগিং বানাচ্ছিল তখন হঠাৎই সে দেখতে পারে কুকুর কিছু একটা খুঁড়ে খুঁড়ে খাওয়ার ট্রাই করছে। আর যখন সে সেটার কাছে যায় তখন সে দেখতে পারে এটা আসলে একটা মানুষের লাশ ছিল, আর এই লাশটাই ছিল জেয়ংয়ের বাবার লাশটা। এরপরে এখান থেকে গল্প চলে আসে সেকেন্ড চ্যাপ্টারের দিকে, মানে 2 নম্বর গল্পটার দিকে। এখন আপনার মনে হতে পারে দুইটা গল্প সম্পূর্ণ আলাদা, কিন্তু যতই আপনি সামনের দিকে আগাবেন ততই আপনি দেখবেন শুধু এই দুইটা গল্প না, সামনে যতগুলো গল্প আসবে প্রত্যেকটা গল্পই একে অন্যের সাথে খুবই ভালোভাবে কানেক্টেড। এখানে আমরা স্যাংউন নামের একটা ডাক্তারকে দেখতে পারি যে কিনা অনেক বড় একজন ডাক্তার ছিল, তার বিশাল বড় একটা ক্লিনিক ছিল আর তার কাছে অনেক বেশি টাকাও ছিল। সে এখন ইউজং নামের একটা মেয়ের সঙ্গে ডেট করার জন্য এসেছিল। তবে ডেটের পরে যখন সে বাসায় ব্যাক করার ট্রাই করছিল তখন ইউজং একটু হার্নি মোড়েই ছিল। এই জন্য সে তাকে কানে কানে বলে যে আজকে আমি তোমার সাথে একটা রাত পার করতে চাইছিলাম, তো কেননা আমরা একটা হোটেলে গিয়ে থাকি। আর আমরা দেখতে পারি যে স্যাংউনও এটার জন্য রাজি হয়ে যায় আর পরবর্তীতে তারা একটা হোটেলও বুক করে ফেলে। এখানে স্যাংউন খুব ভালো করেই জানতো তাকে একটু পরে ড্রাইভ করতে হবে, এই জন্য সে কোনোভাবেই নেশা করতে চাইছিল না। তবে ইয়াং অনেক বেশি জোরাজোরি করে তাকে একটু নেশা করিয়ে দেয়, যেই জন্য তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। আর পরবর্তীতে খুবই সুন্দর একটা রাত পার করার পরে তারা দুজনেই শুয়ে পড়ে। তবে গভীর রাতে ইউজংয়ের কাছে তার বন্ধুর কল চলে আসে, যে বলে তার বাবার মৃত্যু হয়ে গেছে। এই জন্য ইউজং প্রচণ্ড আপসেট হয়ে যায়, কারণ তার বেস্ট ফ্রেন্ডের বাবার মৃত্যু হয়ে গেছে। এই জন্য তাকে যেই কোনো ওয়েতে এখনই এখান থেকে বেরোতে হবে। তবে যেহেতু স্যাংউং নেশা করেছিল এই জন্য সে কোনোভাবেই গাড়ি চালাতে চাইছিল না, সে একটা ড্রাইভার ম্যানেজ করে দেওয়ার ট্রাই করছিল। তবে ইউজংয়ের কাছে এই ব্যাপারটা একেবারেই ভালো লাগে না, কারণ এত রাত হয়ে যাওয়ার পরেও সে কোনোভাবেই তাকে ড্রপ করতে দিয়ে আসতে চাইছে না, বরং সে একটা অপরিচিত ড্রাইভারের কাছে তাকে ছেড়ে দেওয়ার প্ল্যানিং করছে। এই ব্যাপারগুলোর জন্য সে প্রচণ্ড রাগ করে সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করে। আর তার এমন রাগারাগি দেখার পরে ফাইনালি সে নেশা অবস্থায় হলেও গাড়ি চালানোর সিদ্ধান্ত নেয়। এখন ইউজংয়ের মনে হচ্ছিল যে সে হয়তোবা স্যাংউনকে একটু বেশিই কষ্ট দিচ্ছে, এই জন্য সে যাত্রার পথে তাকে একটু রিলিফ দেওয়ার ট্রাই করে। তবে স্যাংউন কোনোভাবেই এগুলো করতে চাইছিল না, কারণ এখন যেহেতু সে ড্রাইভ করছে, এখন যদি সে অন্য কিছু করার ট্রাই করে তাহলে তার মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তবে ইউজং একটু বেশিই মুড়েছিল, এই জন্য সে জোর করে তাকে কিস করা শুরু করে। তবে এরপরে সে যেটা চিন্তা করেছিল তার সাথে ঠিক সেটাই হয়, সে তার গাড়ি দিয়ে একটা লোককে উড়িয়ে ফেলে। আর যখন সে গিয়ে সেই লোকটাকে চেক করে তখন সে জানতে পারে সেই লোকটার মৃত্যু হয়ে গেছে। এখন এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, এই জন্য সে ইউজংয়ের উপরে চিল্লাচিল্লি করা শুরু করে। সে তাকে বলছিল যে আমি তোমাকে বারবার করে বললাম আমি মদ খাবো না, কারণ আমাকে ড্রাইভ করতে হবে, কিন্তু তুমি জোর করে আমাকে খাইয়ে দিয়েছো, এখন দেখো তোমার সামনে পরিণতি কি হয়েছে। এখন ইউজং তাকে পরামর্শ দিচ্ছিল পুলিশকে দ্রুত কল দিয়ে নিয়ে আসার জন্য। তবে স্যাংউন এমনটা কোনোভাবেই করতে চাইছিল না, কারণ যেহেতু সে মদ খেয়ে মাতাল অবস্থায় ছিল এই জন্য তার উপরে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেস লাগতে পারতো, যেই জন্য তাকে জেলও খাটতে হতে হতো। কারণ শুধুমাত্র সে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভই করেনি, বরং একটা লোককে মেরেও ফেলেছে। এখন তারা কি করবে এই ব্যাপারটা যখন তারা ডিসকাশন করছিল তখনই তাদের দিকে একটা গাড়ি আসা শুরু করে। এই জন্য তারা টেম্পোরারি লাশটাকে কোনো রকমের রাস্তা থেকে সাইডে নিয়ে লুকিয়ে ফেলে। এখন এই গাড়ির লোকজন যখন তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখতে পারে তখন তারা গাড়ি থামিয়ে তাদেরকে সাহায্য করার ট্রাই করে, মানে তারা জানতে চাচ্ছিল যে তাদের কোনো সমস্যা হয়েছে কিনা। তবে স্যাংউইং তাদেরকে কোনোভাবে কনভিন্স করতে সফল হয়ে যায়, এই জন্য ফাইনালি তারা গাড়ি স্টার্ট করে সেখান থেকে বেরিয়ে চলেও যায়। তবে যাওয়ার সময় গাড়ির এই ছেলেটা তার গার্লফ্রেন্ডের কাছে অদ্ভুতই একটা কোয়েশ্চেন করে। সে তাকে জিজ্ঞেস করে তুমি কি পিকচার ক্লিক করেছিলে? তখন তার গার্লফ্রেন্ড বলে যে পিকচার ক্লিক করার সময়ই আমি পাইনি। এখন এখানে যা কিছু হচ্ছে এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে আপনি একটু কনফিউজ হয়ে যেতে পারেন, তবে যতই আমরা আস্তে আস্তে করে সামনের দিকে আগাবো ততই সমস্ত ব্যাপারগুলো পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তো এরপরে স্যাংউইন সেই লাশটাকে রাস্তার পাড়ে গর্ত করে পুঁতে ফেলার প্ল্যানিং করা শুরু করে। তবে ইউজং তাকে বারবার করে না করছিল, কারণ যদি সে এমন কিছু করে ফেলে আর পরবর্তীতে লাশটা পাওয়া যায় তাহলে তারা দুজনই ফেসে যেতে পারত। তবে যতক্ষণে তারা কোনো একটা সিদ্ধান্তে যেত তারা দেখতে পারে তখনই তাদের পাশ দিয়ে একটা লোক চলে যাচ্ছিল, যে কিনা হয়তোবা তাদের সমস্ত কথাবার্তা শুনে ফেলেছে। এই জন্য স্যাংউং প্রচণ্ড রাগের মাথায় গিয়ে তার উপরেও আক্রমণ করে দেয়, আর রাস্তায় একটা গার্বেজ ট্রেনের সাথে তার মাথায় ধাক্কা লাগার জন্য সেও সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। যদিও স্যাংউয়েনের মনে হয়েছিল যে হয়তোবা এই লোকটা মারা গিয়েছে, এই জন্য সে এই লাশটাকেও তার গাড়ির ডিকির মধ্যে ভরার সিদ্ধান্ত নেয়। আর এই সমস্ত ব্যাপারগুলোতে তার মাথা অনেক বেশি গরম হয়ে যায়, কারণ এখন সে শুধুমাত্র একটা না বরং দুইটা খুন করে ফেলেছে। আর লাশগুলোকে তাকে যেই কোনো ওয়েতে কোনো একটা জায়গায় নিয়ে ফেলতেই হবে, যাতে করে কোনোভাবেই সন্দেহটা তাদের উপরে চলে না আসে। তবে ইউজং তার এই সমস্ত প্ল্যানিংগুলোতে একেবারেই হ্যাপি ছিল না, তবে সে আসলে কী বা করতে পারত। এই জন্য বাধ্য হয়ে সে তার সমস্ত প্ল্যানিংয়ে সঙ্গ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তো এরপরে যখন স্যাংউইন এই লাশগুলো নিয়ে পাহাড়ের কোনো একটা জায়গার দিকে যাচ্ছিল
তখন হঠাৎই গাড়ির মধ্যে থাকা দ্বিতীয় ব্যক্তি তার জ্ঞান ফিরে পেয়ে যায়। মানে সেই লোকটার মৃত্যু হয়নি, সে এখন জ্ঞান ফিরে পেয়ে যখন নিজেকে ডিকির মধ্যে দেখতে পারে তখন সে তার নিজের জীবনটা ভিক্ষা চাওয়া শুরু করে। তবে তখন স্যাঙ্গুইন এই ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা করছিল যে এখন আসলে তার কি করা উচিত, তার কি এই লোকটাকে মেরে ফেলা উচিত কিনা, কারণ সেই হচ্ছে একমাত্র সাক্ষী যে কিনা তাকে জেলে পর্যন্ত পাঠাতে পারে। তবে অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি স্যাঙ্গুইন তার ব্রেইনের ইউজ করার সিদ্ধান্ত নেয়। সে গিয়ে সেই লোকটাকে মারে তো নাই, বরং তাকে একটু শান্ত করে তার থেকে একটা অ্যাকাউন্ট নাম্বার নিয়ে তার অ্যাকাউন্টে অনেকগুলো টাকা ট্রান্সফার করে দেয়, যাতে করে তারা দুজনই এই খুনের সাথে কানেক্টেড হয়ে যায় আর সে চাইলেও তার বিরুদ্ধে কোনো সাক্ষী দিতে না পারে। আর এরপর সে তাকে হুমকি দেওয়া শুরু করে যে যদি সে জীবিত বাঁচতে চায় তাহলে সে যেন এই লাশটাকে পুঁততে তাকে সাহায্য করে। আর বেচারা চাইলেও কী বা করতে পারত, তাকে বাধ্য হয়ে রাজি হতে হয়। এখন যেহেতু গর্ত করার জন্য তাদের কাছে তেমন কোনো যন্ত্রপাতি ছিল না, এই জন্য তারা একটা লাঠির সাহায্যেই গর্ত করা শুরু করে। তবে একটু গর্ত করার পরে যখন লাশটাকে তারা পোতার ট্রাই করছিল তখন সেই লোকটা স্যাঙ্গুইনকে পরামর্শ দিয়ে বলে যে এই গর্তটা আরও একটু বেশি করা দরকার, কারণ যদি এমনটা না হয় তাহলে কুকুর বিড়াল এসে এই লাশটাকে তুলে ফেলতে পারে। তবে স্যাঙ্গুইনের কাছে আসলে সময়ই ছিল না তার পরামর্শটা গ্রহণ করার, কারণ খুব দ্রুতই সূর্য উঠে যাবে আর তাদের যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে হবে। এই জন্য তারা যতটুকু পারে ততটুকু গর্ত করে এই বৃদ্ধ লাশটাকে কোনো রকমে মাটি চাপা দিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে এরপরে যখন সেই লোকটা বুঝতে পারে স্যাঙ্গুইন আসলে তাকে মারবে না, তখন সে তার কাছে আরও বেশি টাকা চাওয়া শুরু করে। মানে নির্লজ্জের মতো সে তার কাছে আরও বেশি টাকা দাবি করে, মানে যেন তার জীবনটা ভিক্ষা দেয়াই ছিল তার বড় অপরাধ। তবে স্যাঙ্গুইনও চাইছিল যে কোনো ওয়েতে এই কেসটাকে ক্লোজ করতে, এই জন্য সে তাকে আরও বেশি টাকা দিয়ে তার মুখটাকে বন্ধ রাখার জন্য বলে, আর সে তাকে এটাও বলে দেয় যে আমার সামনে জীবনেও আসবে না। এরপরে যখন সকালবেলা তারা ফাইনালি শহরে চলে আসে তখন ইয়াংকে ড্রপ করে দেওয়ার পরে ওয়াদা মতো স্যাঙ্গুইন সেই লোকটার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেয়। আর সে তার কাছ থেকে এইটা আশা করছিল যাতে করে সে এই সমস্ত ব্যাপারগুলো এখানেই ক্লোজ করে দেয়। আর এরপর সে তার ড্যাশ ক্যাম থেকে মেমোরি কার্ডটা বের করে ফেলে যাতে করে কোনো প্রমাণ এখানে লুকিয়ে না থাকে। আর এরপর সে গাড়িটাকে নিয়ে সোজা গ্যারেজে দিয়ে আসে। তবে তখন ইন্টারেস্টিংলি আমরা দেখতে পারি সেই দুইজন, মানে যেই দুইজন সেদিন রাতের বেলায় গাড়ি দিয়ে স্যাঙ্গুইনের সাথে মিট করেছিল, তারা দুজন লুকিয়ে লুকিয়ে স্যাঙ্গুইনের পিকচার ক্লিক করছিল। এখন যদিও স্যাঙ্গুইন এই সমস্ত ব্যাপারগুলো জানতো না, তবে স্যাঙ্গুইনের জন্য বড় শকিং ব্যাপারটা তখন চলে আসে যখন স্যাঙ্গুইন সমস্ত ব্যাপারগুলো ঠিক করে তার ক্লিনিকে যায়। তখন সেই লোকটা আবারও টাকা দাবি করার জন্য চলে আসে, যেই লোকটা তাকে লাশটা পুঁততে সাহায্য করেছিল। মানে এখানে আমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারি যে আসলে স্যাঙ্গুইনের কার্মাও স্যাঙ্গুইনের পেছন ছাড়বে না। তো এখন এই লোকটা স্যাঙ্গুইনকে থ্রেট করে তার কাছে আরও 2 গুণ টাকা দাবি করে। এটা শোনার পরে স্যাঙ্গুইনের মাথা অনেক বেশি গরম হয়ে যায়, কারণ এমনিতেই তাকে দিতে দিতে স্যাঙ্গুইনের অ্যাকাউন্ট অলমোস্ট খালি হয়ে গিয়েছিল। তার উপরে দেনার বিশাল বড় একটা বোঝাও ছিল। তবে স্যাঙ্গুইনের কাছে এখন করার মতো কিছুই ছিল না, এই জন্য সে তার কাছে 1 সপ্তাহ সময় চেয়ে নেয়। আর সে তাকে ওয়ার্নিং দিয়ে এটাও জানিয়ে দেয় যে এই লেনদেনটা হচ্ছে তাদের মধ্যে শেষ লেনদেন, এরপরে সে আর একটা ফুটো কয়েনও পাবে না। আর এদিকে আমরা দেখতে পারি জায়ং বাথরুমে বসে বসে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে চিন্তা করছিল। যেহেতু সে একটু বেশি প্যানিক হয়ে গিয়েছিল, মানে তার মনে হয়েছিল সে ধরা পড়ে যাবে, এই জন্য সে বাথরুমে নিজেকে বোঝানোর ট্রাই করে। সে তাকে বলছিল যে নিজেকে শান্ত করার ট্রাই করো, যদি এমনটা না করো তাহলে তুমি যেই কোনো সময় ধরা পড়বে। আর যখন সে নিজেকে বুঝিয়ে ফাইনালি বাথরুম থেকে বাইরে বেরিয়ে চলে আসে তখন আমরা দেখতে পারি তার কর্মাও আসলে তাকে ফলো করেই যাচ্ছিল, মানে তার পেছনও ছাড়ছিল না। কারণ একটা পুলিশ অফিসার তার বাথরুমে একা একা কথাবার্তাগুলো শুনে ফেলে, আর এতে করে তার উপরে তার সন্দেহ চলে আসে। আর সেও চিন্তা করা শুরু করে যে হয়তোবা সেই ইন্স্যুরেন্সের টাকার জন্য তার বাবাকে খুন করেছে। এই জন্য এই অফিসার এসে তাকে এমন করে কোয়েশ্চেনিং করা শুরু করে যাতে করে সে তার উপরে সন্দেহ করতে না পারে যে সে সমস্ত ব্যাপারগুলো জেনে গিয়েছে। সে তাকে জিজ্ঞেস করে সে সেই দিন রাতের বেলায় কোথায় ছিল, কি করেছিল। জায়ং তাকে সমস্ত ডিটেলই বলে দেয়। আর যখন অফিসার গিয়ে রিচেক করা শুরু করে তখন তার সমস্ত কথাগুলো সত্যি বেরিয়ে আসে। অ্যান্ড আমরা অলরেডি জানি এগুলো সত্যি হওয়ারই কথা ছিল, কারণ সে এমন করে প্ল্যানিং করেই আগে থেকে কাজগুলো করেছিল। তো এরপরে পরদিন সকালবেলা জায়ং চলে আসে সেই ইন্স্যুরেন্স অফিসে তার বাবার ইন্স্যুরেন্সটাকে ক্লেম করার জন্য। তবে একটা কথা আছে না যে আপনি মানুষের সাথে যেমন ব্যবহার করবেন আপনি তেমনটাই রিটার্ন পাবেন। জায়ংয়ের সাথেও ঠিক ব্যাপারটা এমনটাই হয়ে যায়। আসলে এখানের ইন্স্যুরেন্স অফিসারটা সেই লোকটাই হয়ে যায় যেই লোকটা ভুল করে তার বাবাকে একটা সময় অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল। আর জায়ং এই লোকটাকেই ব্ল্যাকমেল করে তার থেকে বাড়তি 3 মিলিয়ন ইয়ানও নিয়েছিল। অ্যান্ড এখান থেকে শুরু হয়ে যায় 3 নম্বর গল্পটার। আসলে আমরা দেখতে পারি এই ইন্স্যুরেন্স কর্মী এই জিনিসটা ভুলে যায়নি যে জায়ং তার সাথে কি ব্যবহার করেছিল, আর তাকে ব্ল্যাকমেল করে সে তার থেকে টাকাও নিয়েছিল। এই জন্য সে প্রথমেই এই ইন্স্যুরেন্স অফিসে তাকে 3 ঘন্টা ওয়েট করায়। আর আজকে যখন সে তার সাথে মিট করতে পারে ফাইনালি, তখন সে আজকে ক্লেমটা দেওয়ার জন্য সরাসরি না করে দেয়। কারণ হিসেবে সে বলে যে এখন পর্যন্ত এটা নিয়ে পুলিশের কেস চলছে, আর পুলিশ বলছে যে এটা আসলে কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, এটা ছিল একটা প্ল্যান মার্ডার, তাও আবার ইন্স্যুরেন্সের টাকাগুলো ক্লেম করার জন্য।
অ্যান্ড এতে করে জায়ং এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে সমস্ত ফোকাসটা আসলে তার উপরে চলে এসেছে। এই জন্য সে ইন্স্যুরেন্স অফিসারের উপরে প্রচণ্ড রাগ দেখানো শুরু করে আর এখানে চিল্লাচিল্লি করা শুরু করে। তবে ইন্স্যুরেন্স অফিসারও তাকে এটা মনে করিয়ে দেয় যে এখানে সে হচ্ছে বস আর সে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে ফাইনাল সিদ্ধান্ত, মানে এখন কার কাকে দরকার সেটা তাকেই ঠিক করতে হবে। এই জন্য জায়ং আবারও শান্ত হয়ে তাকে সমস্ত ব্যাপারটাকে বুঝিয়ে বলার ট্রাই করে, তবে আলটিমেটলি তাকে খালি হাতেই সেখান থেকে বেরোতে হয়। এখন এই সমস্ত ব্যাপারগুলোতে যখন জিওংয়ের মাথা প্রচণ্ড গরম হয়েছিল তখন জিলিয়নও চলে আসে তাকে আরও একটু প্রেশার দেওয়ার জন্য। আসলে সে চুক্তি অনুযায়ী যেই টাকাটা পাওয়ার কথা সেই টাকাটা চাইতে চলে আসে। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে সে আরও বেশি ফায়ার হয়ে যায় আর সে তার উপরে চিল্লাচিল্লি করা শুরু করে। সে বলে যে তোমার কারণে এখন পর্যন্ত আমি ইন্স্যুরেন্সের টাকাটা পাইনি, তোমাকে দিয়ে একটা ছোট কাজ পর্যন্ত হলো না, তার উপরে তুমি কাজটাকে এমনভাবে করেছো যেই জন্য পুলিশ এখন আমার পেছনে পড়ে গেছে। তুমি সিম্পল একটা অ্যাক্সিডেন্টের কেসকে সাজাতে গিয়ে এমন কিছু ঘটনা করে ফেলেছো যেটার জন্য হয়তোবা আমাকে কয়েক বছর জেলও খাটতে হতে পারে। তুমি লাশটাকে নিয়ে পাহাড়ে পুঁতে দিয়েছো যেখানে তোমার রাস্তায় লাশটাকে ফেলে দেওয়ার কথা ছিল। তবে গিলিয়নও তাকে এই ব্যাপারটা ক্লিয়ার করে জানিয়ে দেয় যে তার কাছে এটা করা ছাড়া অন্য কোনো উপায়ও ছিল না, কারণ তার বাবাকে 2 বার গাড়ি দিয়ে ধাক্কা মারার পরেও তার বাবার মৃত্যু হচ্ছিল না। আর তাছাড়া সে তার চেহারাটাকেও খুবই স্পষ্টভাবে দেখে ফেলেছিল, এই জন্য তাকে বাধ্য হয়েই পাহাড়ে নিয়ে পুঁততে হয়েছে। এখন গিলিয়ন তাকে থ্রেট করে বলে যে যদি আমি সময় মতো টাকাগুলো না পাই তাহলে আমার কাছে যে রেকর্ডিংটা আছে সেটা আমি পুলিশকে দিয়ে দেব। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে যখন তারা একটু আর্গুও করছিল তখন তারা এই জিনিসটাই খেয়াল করতে পারে না যে সেই পুলিশ অফিসার দূর থেকে দাঁড়িয়ে তাদেরকে ফলো করছিল আর সে গিলিয়নের হাতের সেই রেকর্ডারটাও দেখে ফেলেছিল আর সেইটাও ক্লিয়ারলি বুঝে গিয়েছিল যে এইটাই হচ্ছে গিয়ে এই কেসের টার্নিং পয়েন্ট। এই জন্য এই অফিসার গিলিয়ানকে ফলো করতে করতে তার বাসা পর্যন্ত চলে আসে, যে কিনা একটা বস্তির মধ্যে একটা গাড়ির মধ্যে বাস করত। আর যখন গিলিয়ন রেস করতে যায় তখন এই অফিসার তার গাড়ির মধ্যে গিয়ে তার জ্যাকেটের পকেট থেকে সেই রেকর্ডারটা চুরি করে সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। তবে এতক্ষণে গিলিয়ান ওই ব্যাপারটা ধরে ফেলেছিল যে তার গাড়ির মধ্যে কেউ একজন আছে, এই জন্য সেই লোকটাকে ফলো করে যখনই সুযোগ পেয়ে যায় তখনই তাকে সেখানে মেরে ফেলে। তবে মারার আগে গিলিয়ন এই জিনিসটা একেবারেই গেস করতে পারেনি যে এটা একটা পুলিশ অফিসার। মারার পরে যখন সে তার আইডি কার্ড চেক করে তখন সে পাগলের মতো হয়ে যায়। তাছাড়া এখানে একটা সিসিটিভি ক্যামেরাও ছিল, যেই ক্যামেরায় তার খুনের ঘটনাটা পুরোপুরি ক্যাপচার হয়ে গেছে। মানে এখন যদি সে এখানে থাকে তাহলে তাকে যেই কোনো ওয়েতে জেলে ধরে নিয়ে যাওয়াই হবে, কারণ তার ফেসটা এখন পাবলিক করে দেয়া হবে। এই জন্য গিলিয়ন ফাইনালি এখান থেকে চায় না যাওয়ার সিদ্ধান্ত নেয়। মানে আমরা দেখতে পারি তার কার্মাও তাকে ফলো করে যাচ্ছিল, সেও তার পেছন ছাড়ার নামই নিচ্ছিল না। এই জন্য সে দ্রুত জিওনকে কল দিয়ে কালকেই সমস্ত টাকাগুলো নিয়ে তার সঙ্গে মিট করার জন্য বলে। তবে এইগুলো শোনার পরে জিওনের মাথা অনেক বেশি গরম হয়ে যায়, কারণ একে তো সে সেই টাকাগুলো পায়নি, তার উপরে কালকে সে কোথা থেকে এতগুলো টাকা ম্যানেজ করবে সেগুলো সে কিছুই বুঝতে পারছিল না। এই জন্য ফাইনালি সে নিজেও একটা প্ল্যানিং করে ফেলে, সেও চিন্তা করে সেই চিনিকে মেরেই ফেলবে। এদিকে যখন স্যাংউইন তার গাড়িটাকে নেয়ার জন্য আসে তখন গাড়ির ইঞ্জিনিয়ার তাকে জিজ্ঞেস করে আসলে গাড়িটার হয়েছিলটা কি, মানে কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তবে স্যাংউইন তাকে বলে যে একটা হরিণ আমার গাড়ির সামনে চলে এসেছিল। তবে এইটা শোনার পরে ইঞ্জিনিয়ার তাকে বলে যে এমনটা তো কখনো হওয়ার কথাই ছিল না, কারণ যদি কোনো হরিণ গাড়ির সামনে চলে আসে তাহলে গাড়ির বাম্পারে সমস্যা হওয়ার কথা, কিন্তু এখানে তো গাড়ির গ্লাসটা ভেঙে গিয়েছে। আমার মনে হচ্ছে হয়তোবা ভারী কোনো জিনিস উপর থেকে এই গাড়ির উপরে ফেলা হয়েছিল, মানে গাড়িটা যেমন করে ভেঙে চুরে গিয়েছে তাতে করে আমার এইটাই মনে হচ্ছে। আর এইটা শোনার পরে সেংইউনের মাথার মধ্যে কিছু একটা ক্লিক করে, সে দৌড়ে চলে আসে তার ড্যাশ ক্যামের ফুটেজগুলোকে চেক করার জন্য। আর এই ফুটেজের মাধ্যমে ফাইনালি সে এটা বের করে ফেলে যে আসলে সে কাউকে অ্যাক্সিডেন্ট করে মারেইনি, বরং সেই লাশটা তার গাড়ির উপরে ফেলা হয়েছিল। আর সেই লাশটার অন্য কেউ ফেলেনি, এইটা ফেলেছে সেই ব্ল্যাকমেইলার লোকটা। আর এই সমস্ত ব্যাপারগুলো হয়তোবা তাকে ফাঁসানোর জন্য সেই লোকটাই একটা মাস্টার প্ল্যান করেছিল। এখন এগুলো দেখার পরে স্যাংউইনের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে ইউজুংকে কল দিয়ে দ্রুত এখানে আসার জন্য বলে। সে প্ল্যানিং করে ফেলেছিল যে এখন সে পুলিশের কাছে গিয়ে সমস্ত ব্যাপারগুলো বলে সারেন্ডার করে ফেলবে। এখন এতে করে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেস তো তার উপরে চলে আসবে, তবে মার্ডারের কেস থেকে সে খুব সহজেই বেরিয়ে আসতে পারবে। এই জন্য সে ইউজুংয়ের সাহায্য চাওয়া শুরু করে যাতে করে সে তার পক্ষে কোর্টে গিয়ে সাক্ষী দেয়। ইউজুংও তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় আর তারা দুজন একটা লোকেশনে মিট করার প্ল্যানিং করে। একটু পরে সাংইউন সেই লোকেশনে চলে আসে আর সেই ইউজুংয়ের সঙ্গে দেখা করে তাকে সেই ফুটেজগুলো দেখায়। আসলে তাদের প্ল্যানিং ছিল এখানে ফুটেজগুলো ভালো করে দেখার পরে তারা দুজন মিলে পুলিশ স্টেশনে চলে যাবে। তবে এখানে যখন ইয়ং এই ফটোগুলো দেখতে পারে, মানে সে আসল ক্রিমিনালের পিকচারটা দেখতে পারে, তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। মানে তার চেহারা দেখে আমরা বুঝতে পারছিলাম যে হয়তোবা এখানে কোনো একটা গরমিল আছে। আর তখন আমাদের সামনে নতুন আরও একটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করানো হয় যার নাম ছিল বিউনচন। আমরা জানতে পারি সেই হচ্ছে গিয়ে সেই মেইন ক্যারেক্টার যে কিনা তার গাড়ির উপরে লাশটা ফেলেছিল আর এতদিন ধরে তাকে ব্ল্যাকমেইল করে আসছিল। আমরা জানতে পারি এই ব্ল্যাকমেলারের সাথে এই পুরো প্ল্যানিংটার মধ্যে ইয়ংও জড়িত ছিল।
আর তখন আমাদের সামনে এই ব্যাপারগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় যে কেন সেই দিন ইয়াং সানকে নিয়ে সেই হোটেলে গিয়েছিল, কেন সে তার সঙ্গে সেই সমস্ত কাজগুলো করেছিল, আর মধ্যরাতে কেন সে তার বন্ধুর বাবার মৃত্যুর নাটক করে তাকে জোর করে গাড়ি ড্রাইভ করতে বাধ্য করিয়েছিল, আর এর আগে সে তাকে মদও খাইয়েছিল। তাছাড়া পরবর্তীতে যখন সে ড্রাইভ করছিল তখন ইয়ং বারবার করে তাকে ডিস্ট্র্যাক্ট করার ট্রাই করছিল যাতে করে এই লাশটা তার গাড়ির উপরে তারা প্ল্যান করে ফেলতে পারে। তবে এখন এখানে কোয়েশ্চেনটা চলে আসে যে জেইয়ং এর বাবার লাশটা তাদের কাছে কিভাবে আসলো, কারণ তার বাবার মৃত্যুর পেছনে তো গিলিয়ন দায়ী ছিল। এখন এই ব্যাপারটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা একটু সামনে গেলেই আমরা জানতে পারবো। এখন এগুলোতে সানউনের মাথা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে ইউজনকে ধরে পেটানো শুরু করে। তবে তখন বিউজন পেছন থেকে তাকে বেহুশ করে ফেলে। আর এই সমস্ত ব্যাপারগুলোর মাঝখানে আমরা এই জিনিসটা দেখতে পারি যে সেই দুইটা লোক এখন পর্যন্ত তাদেরকে ফলো করছিল যারা রাস্তায় তাদের সঙ্গে মিট করেছিল। তাছাড়া তারা লুকিয়ে লুকিয়ে তাদের সমস্ত কর্মকাণ্ডর পিকচার ক্লিক করছিল। এখন আমরা দেখতে পারি ইউজন এবং বিয়ংজং মিলে সানিয়নকে মেরে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেয়। আসলে তারা জানতো যে যদি সানিয়নকে ছেড়ে দেওয়া হয় তাহলে সানিয়ন সরাসরি পুলিশ স্টেশনে চলে যাবে, আর এতে করে হয়তোবা তারা দুজনই ফেসে যেতে পারে। এই জন্য তারা তাকে মারার জন্য এমন একটা স্পেশাল লোকেশনে নিয়ে আসে যেই লোকেশনটা আমরা গল্পের শুরুতে দেখতে পেয়েছিলাম। আমরা এই ব্যাপারটাও জানতে পারি যে ইউজং এর সাথে এই লোকেশনের ছোটবেলার একটা কানেকশন আছে। এখন এই কানেকশনটা কি কানেকশন সেটা সামনে গেলেই আমরা আরো ভালো করে জানতে পারবো। এখন তারা দুজন সানিয়নকে গাড়ার জন্য এখানে গর্ত করা শুরু করে। তবে তখনই সানিয়ন জ্ঞান ফিরে পেয়ে যায়। আর যখন সে দেখতে পারে ইউজন তাকে ধোকা দেওয়ার পরে এখানে অন্য লোকটার সঙ্গে হাসাহাসি করছে, তাছাড়া তাকে সমস্ত ব্যাপারগুলোর মধ্যে ফাঁসিয়ে দিয়ে এখন তাকে মারার জন্য গর্তও খুঁড়ছে, এই জন্য তার মাথা অনেকটাই গরম হয়ে যায়। আর সে গাড়িটাকে স্টার্ট করে গাড়ি দিয়েই তাকে পিষে ফেলার সিদ্ধান্ত নেয়। আর একটা পর্যায়ে তো সে তাকে পিষেই ফেলে, কিন্তু এমনটা করার পরে সে আর নিজেকে বাঁচাতে পারে না, কারণ যখন সে এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল তখন বিয়ং এসে তাকে পেছন থেকে ধরে ফেলে। আর এত ভয়ঙ্কর একটা কাজ করার জন্য সেও তাকে এখানে মেরে ফেলে, আর পরবর্তীতে তার লাশটাকে সে পুঁতেও ফেলে। তবে আমরা দেখতে পারি সেই দুইটা লোক এখন পর্যন্ত তাদেরকে ফলো করছিল আর এই সমস্ত ব্যাপারগুলোর পিকচার ক্লিক করছিল। এখন ইউজং এর মাধ্যমে গল্পটা চলে আসে ইউজং এর কলেজ লাইফের মধ্যে। আমরা দেখতে পারি কলেজ লাইফে ইউজিয়ং একজন মডেল হতে চাইতো, তবে যেই সুযোগটা তার পাওয়ার কথা ছিল সেই সুযোগটা তার অন্য একটা বান্ধবী জুইয়ং পেয়ে যায়। এই জন্য সে তার উপরে প্রচণ্ড রাগ করেছিল। তবে এই সমস্ত ব্যাপারগুলো ভুলে গিয়ে সে তাকে একটা ফাঁদে ফেলার জন্য কয়েকদিন পরে তার সঙ্গে গিয়ে কথাবার্তা বলা শুরু করে, আর তার অন্য একটা ফ্রেন্ডের সঙ্গে একটা ব্লাইন্ড ডেটও ফিক্স করে ফেলে। যদিও জুইয়ং এটার জন্য প্রথমে রাজি হতে চাইছিল না, তবে পরবর্তীতে তাকে ফোর্স করে সে বাধ্য করিয়ে ফেলে। কিন্তু জুইয়ং এই জিনিসটা জানতো না যে এরপরে তার সাথে যা হতে যাচ্ছে সেটা তার লাইফ পুরোপুরি ডিস্ট্রয় করে ফেলবে। কারণ এরপরেই আমরা দেখতে পারি ইউজন জিয়ংকে বেহুশ করে সেই জায়গায় নিয়ে আসে আর তার হাত পা বেঁধে তাকে মাস্ক পরা 3টা ছেলের কাছে দিয়ে চলে যায়। আর পরবর্তীতে এই 3জন ছেলে মিলে জোর করে ইউজনকে রেপ করে। আর তখন এই ব্যাপারটা আমাদের সামনে চলে আসে যে ইউজন নামের এই মেয়েটা আসলে অন্য কেউ না, এটা হচ্ছে গিয়ে সেই ডক্টর মেয়েটা যার কিনা এখন পর্যন্ত সেই সমস্ত ঘটনাগুলো প্রতিদিন মনে পড়ে, আর এই ঘটনাগুলোর জন্য সে সবসময় ডিস্টার্বও ফিল করে। তো এরপরে এখান থেকে গল্প আবারও চলে আসে সেই স্পেশাল লোকেশনে যেখানে আগুন ধরানো হয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম ফায়ার ফাইটাররা গিয়ে একটা লোককে জীবিত অবস্থায় পেয়েছিল, তবে তার কন্ডিশন অনেকটা খারাপ ছিল, এই জন্য তাকে দ্রুত হসপিটালে আনা হয়েছিল। আর জিয়ং ফাইনালি তার চিকিৎসা করে তাকে সেভও করে ফেলেছিল। তবে এরপরে জিয়ং চলে আসে অন্য একটা পেশেন্টের সঙ্গে মিট করার জন্য। তবে এই পেশেন্ট মেন্টালি অনেকটাই ডিস্টার্ব হয়েছিল, এই জন্য সে তাদের কোনো কথাবার্তা শুনতে চাইছিল না, বরং সে তাদের গায়ে গ্লাস পর্যন্ত ছুঁড়ে মারছিল। তবে এই সমস্ত ব্যাপারগুলো পাশে দাঁড়িয়ে থাকা একটা ভদ্রলোক যার নাম হচ্ছে চিওলমং, সে একেবারেই সহ্য করছিল না, এই জন্য সে গিয়ে তাকে আরও বেশি ব্যথা দেওয়া শুরু করে। তবে তখন জিয়ং আবার উল্টো তার উপরেই চিল্লাচিল্লি শুরু করে। সে বলে যে একটা পেশেন্ট যখন ব্যথায় কাতরাতে থাকে তখন তার এমন ব্যবহার করাটা খুবই স্বাভাবিক, সো তার সাথে আপনি এমন ব্যবহার করতে পারেন না। আর এতে করে এই জিনিসটা সে ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে জিয়ং খুবই ভালো এবং সফট হার্টের একজন মানুষ, এই জন্য সে তার উপরে একটু বেশি ইমপ্রেস হয়ে যায়। এই জন্য সে গিয়ে তাকে একটা কার্ড ধরিয়ে দেয় আর বলে যে যদি কখনো তার সাহায্যের প্রয়োজন পড়ে তাহলে যেন সে তাকে কল দেয়। আমরা জানতে পারি চিওলমং আসলে একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি চালায় যারা সাধারণ মানুষের জন্য ডিটেকটিভের সার্ভিস দেয়। মানে যদি আপনি কাউকে ফলো করাতে চান বা কারো খবর নিতে চান তাহলে তাদেরকে সেই কাজটা আপনি দিতে পারবেন। আর তখন এদিকে আমরা দেখতে পারি সেই লোকটা জ্ঞান ফিরে পেয়ে যায় যেই লোকটাকে ফায়ার সার্ভিসের টিম আগুনের মধ্য থেকে উদ্ধার করেছিল। এখানে ডক্টর তাকে বলে যে 3rd ডিগ্রি বার্নের জন্য আপনার চামড়ার ভেতরের অংশ পর্যন্ত পুড়ে গিয়েছে, এই জন্য আপনার আসল চেহারাটা আমরা আর কখনোই রিস্টোর করতে পারবো না, আর হয়তোবা আপনার চামড়া থেকে এই পোড়া দাগগুলো কোনোদিন যাবে না। তবে এরপরে যখন ডক্টর তার কাছে নাম এবং তার বিস্তারিত ডিটেল জানার ট্রাই করে তখন সে বলে যে তার নাম হচ্ছে জয়ং। আর এইটা শোনার পরে জিয়ং পুরোপুরি শক্ট হয়ে যায়, মানে সে যেন একটা ট্রমার মধ্যে চলে গিয়েছিল। আর তখন এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি
যে হয়তোবা সে তাকে আগে থেকেই চিনত, আর হয়তোবা তাদের মধ্যে একটা সমস্যাও হয়েছে। আমরা দেখতে পারি এই নামটা শোনার পরে ডক্টর জিউং পুরো দুনিয়া থেকে যেন গায়েবই হয়ে গিয়েছিল। সে কোনো একটা ব্যাপার বারবার করে চিন্তা করছিল। তার বয়ফ্রেন্ড ওই ব্যাপারটা নোটিস করে, তবে সে তাকে পুরোপুরি ইগনোর করে দিয়ে অন্য একটা রুমের মধ্যে গিয়ে কান্নাকাটি করা শুরু করে। একটা পর্যায়ে তো গ্লাস ভেঙে সে তার রাগটাকেও শান্ত করে ফেলে। তবে এরপরে সে চলে আসে ডিটেকটিভ চুল মংয়ের কাছে, কারণ সে জং ওয়াংয়ের সমস্ত ডিটেলগুলো চাচ্ছিল। এরপর সে আসল ডাক্তারের রুমের মধ্যে গিয়ে জায়ংয়ের রিপোর্টটাকে ভালো করে চেক করার ট্রাই করে। আর রিপোর্ট কার্ডটা যখন সে প্রিন্ট করে বের করে তখন সে দেখতে পারে রিপোর্টে স্পষ্ট লেখা আছে যে পেশেন্টের ডিটেলগুলো ভেরিফাই করা সম্ভব হয়নি। তবে সে এই ডিটেলগুলো ভেরিফাই করতে চাইছিল, কারণ যেহেতু সে তার পূর্ব পরিচিত, আর এখন যেহেতু তার চেহারাটা পুরো পুড়ে গেছে, এই জন্য তাকে ভেরিফাই করাটা অনেকটা কঠিন ছিল। এই জন্য সে ফাইনালি কল দেয় চুল মিয়ংকে। এরপরে পরদিন যখন সে চিয়লমংয়ের সাথে মিট করতে যায় তখন চিয়লমং অন্য একটা কেস নিয়ে অন্য একটা ক্লায়েন্টের সঙ্গে কথাবার্তা বলছিল। আর এটা শেষ করে যখন সে তার সাথে কথাবার্তা শুরু করে তখন জুয়াং বলে যে আমি 3টা লোকের খোঁজ খবর নিতে চাই, আমি শুধু এতটুকু জানতে চাই তারা এখন কোথায় আছে এবং কি করছে। আর যেহেতু এই কাজটা চুলমংয়ের জন্য বাঁ হাতের খেলা, এই জন্য সে এই কাজটা করার জন্য রাজি হয়ে যায়। তবে এরপরে যখনই জিয়ং এখান থেকে চলে যায় তখন আমরা দেখতে পারি এখানে সেই দুইজন চলে আসে যেই দুইজন সাংইয়ং এবং ইয়াংকে ফলো করছিল, মানে তারা লুকিয়ে লুকিয়ে তাদের পিকচার ক্লিক করছিল। এতে করে এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে তারা দুজনও সিক্রেট ডিটেকটিভ, মানে তারাও চুলমকের জন্যই কাজ করে। আর হয়তোবা কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য, মানে কোনো ক্লায়েন্টের বলাতেই তারা গিয়ে তাকে ফলো করছিল আর দূর থেকে তাদের পিকচারগুলোকে ক্লিক করছিল। এরপরে তাদের 3 জনের মধ্যে অন্য একটা ক্লায়েন্ট নিয়ে কথাবার্তা শুরু হয়ে যায় যার হাজব্যান্ড একটা দুর্ঘটনায় মারা গিয়েছে। এই জন্য একজন ভালো মানুষ হিসেবে চিয়লমক তার ফিসের যতগুলো টাকা সে পেয়েছিল, মানে সেই মহিলার থেকে যেই টাকাগুলো পেয়েছিল সেগুলো সে তাকে রিটার্ন করে দেয়। সে বলে যে এখন এই টাকাগুলো সবচেয়ে বেশি তার দরকার। আসলে আমরা জানতে পারি চিয়লমক একটা সময় বড় একজন পুলিশ অফিসার ছিল, তবে মিথ্যা একটা ঘুষের কেসে তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। যদিও সে ঘুষটা নেয়নি, তবে সেটা সম্পূর্ণ অপরাধ তাকে ভোগ করতে হচ্ছিল। আর এই জন্যই পরবর্তীতে সে পার্সোনাল ডিটেকটিভের কাজ শুরু করেছিল। তবে সেখানে এখন পর্যন্ত তার যেই বন্ধুবান্ধবরা ছিল তারা তাকে অনেক বেশি সম্মান করত। এই জন্য সেখান থেকে একটা ডিটেকটিভ চলে আসে তার সঙ্গে মিট করার জন্য, আর তাকে এই কেসটায় সাহায্য করার প্রতিশ্রুতি দেয়, বিশেষ করে সেই 3 জনকে খুঁজে বের করা এবং তারা কি করে সেগুলো জানার ক্ষেত্রে। এখন চিয়লমকের প্রথমে মনে হচ্ছিল যে হয়তোবা এটা নর্মাল একটা কেস, তবে যখন সে কেসের ডিটেলগুলো ভালো করে চেক করে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়, কারণ সে জানতে পারে এই 3 জন হচ্ছে সেই 3টা মাস্ক পরা লোক যারা কিনা জুয়ংকে জোর করে রেপ করেছিল, আর তাদের মধ্যে জিয়ংও ছিল একজন। আর এখন এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি জানতে পারি যে জিয়ংয়ের বাবা কেন সবসময় চার্চে গিয়ে বসে থাকতো। আসলে সে তার ছেলের এই দোষটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সে এটা খুব ভালো করেই জানতো যে তার ছেলে একটা নিরীহ মেয়েকে রেপ করেছে, যেটার জন্য তার বিরুদ্ধে মামলাও হয়েছিল আর পরবর্তীতে সে জেলও খেটেছিল। তবে তার বাবা সবসময় গডের কাছে তার ছেলের জন্য মাপ চাইতো। আর তখন এই ব্যাপারটা আমরা বুঝতে পারি যে জিয়ং আসলে এমন একটা লোককে সেভ করেছে যার জন্যই তার জীবনটা ডিস্ট্রয় হয়ে গিয়েছিল, আর এখন সে বেঁচে আছে একজন মৃত মানুষের মতো। এরপরে জায়ংয়ের কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য 2টা অফিসার চলে আসে, আর তারা তাকে জিজ্ঞেস করে যে তুমি আসলে সেই বিল্ডিংয়ের মধ্যে গিয়েছিলে কিভাবে। তখন জায়ং তাদেরকে বলে যে আমি আসলে সেই বিল্ডিংয়ের মধ্যে যাইনি, আমাকে জোর করে নেওয়া হয়েছিল। আর যখন আমি জ্ঞান ফিরে পেয়েছিলাম তখন আমি দেখতে পেয়েছিলাম একটা চেয়ারের সঙ্গে আমার হাত পা বাঁধা অবস্থায় আছে, আর আমার সামনে 2টা লোক মারামারি করছিল, হয়তোবা তাদের মধ্যে কোনো সমস্যা হয়েছিল। আর পরবর্তীতে যখন আমি আবারও জ্ঞান ফিরে পাই তখন আমি দেখতে পেয়েছিলাম আমি হসপিটালের বেডে পড়ে আছি। আর এরপরে সিন চলে আসে জুয়ংয়ের সেই ভয়ঙ্কর ঘটনাটার দিকে, যেই ঘটনাটার জন্য তার লাইফটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। আসলে এটা ছিল সেই সময় যখন তারা কলেজে পড়ালেখা করতো, আর ইয়ংজুন তার জন্য একটা ব্লাইন্ড ডেট ফিক্স করেছিল, আর সেই ব্লাইন্ড ডেটটার অন্য কেউ ছিল না, সেটা ছিল জায়ং নামের এই লোকটা। আসলে জায়ং তার কথার জাদুর মাধ্যমে জুয়ংকে ফাঁসিয়ে ফেলেছিল, যেই জন্য জুয়ং প্রথম দিন থেকেই তাকে পছন্দ করা শুরু করেছিল। তবে তখনই 2টা মাস্ক পরা লোক এসে তাদের উপরে আক্রমণ করে দিয়ে জুয়ংকে জোর করে ধরে সেখানে নিয়ে গিয়েছিল। আর পরবর্তীতে তার সাথে কি হয়েছিল সেটা তো আমরা একটু আগেই জানলাম। তবে যখন পুলিশ এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করা শুরু করে তখন খুব শীঘ্রই পুলিশ জানতে পারে যে এই মাস্কের পেছনে আসলে কারা ছিল। আর যখন জিয়ং জায়ংকেও এই 3 জনের মধ্যে দেখতে পারে তখন সে বিশাল বড় একটা শক খেয়ে যায়, কারণ সে তার সঙ্গে নাটক করে তাকে ট্রিক্স করে সেই পর্যন্ত নিয়ে গিয়েছিল। আর তখনই জিয়ংয়ের কাছে চিয়লমকের কল চলে আসে, আর সে তাকে বলে যে যেই 3 জনের খোঁজখবর আপনি নিতে বলেছিলেন তাদের মধ্যে 2 জনের অলরেডি মৃত্যু হয়ে গেছে। প্রথম যেই আসামি ছিল সে একটা কেসে যখন জেলে গিয়েছিল আর জেলের মানুষজন তার সেই রেপ কেসটা সম্পর্কে জানতে পেরেছিল, তখন তারা সবাই তাকে টর্চার করা শুরু করেছিল, যেই জন্য একটা সময় সে সহ্য করতে না পেরে ফাঁসি দিয়ে মারা গিয়েছিল। আর 2 নম্বর লোকটা ড্রাগ ওভারডোজের জন্য একটা সময় মারা গিয়েছিল। তবে 3 নম্বর যে লোকটা ছিল, মানে জায়ং নামের সেই লোকটা,
তার জীবনটাও পুরোপুরি জাহান্নাম হয়ে আছে। মানে সে যেই চাকরি নেয় খুব বেশি দিন সে সেখানে টিকতে পারে না, বিভিন্ন জায়গায় দৌড়ে দৌড়ে সে চাকরি খুঁজে বেড়ায়। আর তাছাড়া বর্তমানে সে আপনার হসপিটালেই, আপনার আন্ডারেই কোনো একটা বেডের মধ্যে আছে। আর এইটা শোনার পরে জেয়ং এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে সে যেই লোকটার চিকিৎসা করছিল সেই হচ্ছে সেই জায়ং যে কিনা তার জীবনটা ডিস্ট্রয় করে দিয়েছিল। তবে এখন এখানে কোয়েশ্চেন চলে আসে যে আসলে জায়ং সেখানে গিয়েছিল কিভাবে এবং তার কি এমন শত্রু আছে যে তাকে জীবিত পুড়িয়ে ফেলতে যাচ্ছিল। তবে যেহেতু জিয়ং তাকে মারার জন্য আগে থেকেই রেডি হয়ে বসেছিল, এই জন্য সে তার চাকরির কথাবার্তা চিন্তা না করে একটা ছুরি নিয়ে গিয়ে তাকে একটা নির্মম মৃত্যু দেয়। তবে পরক্ষণে আমরা দেখতে পারি এটা আসলে জিয়ংয়ের একটা কল্পনা ছিল, যেটা সবসময় তার মাথার মধ্যে চলতো, তবে বাস্তবায়ন করার সাহস তার ছিল না। তবে তখন আবার জায়ং আরও একটা খারাপ খবর পেয়ে যায়। সে জানতে পারে তার স্বপ্নটা কোনোদিনও সে পূরণ করতে পারবে না, কারণ জায়ং জোর করে হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে নিয়েছে। তবে যখন সে চলে যাচ্ছিল তখন লিফটে এসে জায়ং তাকে কনফার্ম করে। সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি আমাকে চিনতে পারছো কিনা, চিনতে পারলে তুমি আমার সঙ্গে কথা কেন বলছো না। তবে আমরা দেখতে পারি জায়ং তাকে চিনতে সরাসরি না করে দেয়। তবে জিয়ং এই ব্যাপারটা খুব ভালো করেই জানতো যে সে তাকে অবশ্যই চেনে, আর এত সহজেও সে তার পেছু ছাড়বে না। মানে জায়ং যেই কাজগুলো করেছে সেগুলো তার কর্মা হিসেবে রিটার্ন দেওয়ার জন্য জিয়ংকে যা করতে হয় সে সেটাই করবে। আর তখন এদিকে আমরা দেখতে পারি বিউজুং স্যাংয়ংকে মারার পরে তাকে সেই গর্তের মধ্যেই পুঁতে ফেলে যেই গর্তটা তার জন্যই খোঁড়া হয়েছিল। আর এরপর সে সেখান থেকে তার নিজের গাড়িটা নিয়ে বেরিয়ে স্যাংউর গাড়িটা নিয়ে সেখান থেকে অন্য কোথাও চলে যায়। আর তখন সিন চলে আসে একটা অপরিচিত প্রেগনেন্ট মহিলার কাছে। আসলে সে ডিটেকটিভ চুলমুককে হায়ার করেছিল তার হাজব্যান্ডের উপরে নজরদারি করার জন্য, কারণ তার সন্দেহ ছিল যে হয়তোবা তার হাজব্যান্ড তার সঙ্গে চিটারি করছে। আর তখন আমরা জানতে পারি যে তার হাজব্যান্ড আর অন্য কেউ ছিল না, তার হাজব্যান্ড ছিল সেয়ংউক। মানে এখন আমাদের কাছে ব্যাপারগুলো ক্লিয়ার হওয়া শুরু হয়েছে। মানে এতক্ষণ ধরে আমরা শুধুমাত্র এই জিনিসটাই চিন্তা করছিলাম যে সেই দুইটা ডিটেকটিভ কেন বারবার করে সেলমুককে ফলো করছিল আর বারবার করে তার পিকচার ক্লিক করছিল। আসলে ব্যাপারটা ছিল এইটা, তার ওয়াইফই তাদেরকে হায়ার করেছিল তাকে ফলো করার জন্য, কিন্তু তারা এমন এমন কিছু ব্যাপারও ক্যাপচার করে ফেলে যেই ব্যাপারগুলো তারা নিজেরাও হয়তোবা কখনো কল্পনা করেনি। তবে একটু পরে আমরা দেখতে পারি চেউলমুকের কাছে তার সেই অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাটা নিয়ে চলে আসে। আর সে যখন ক্যামেরার মধ্যে এই পিকচারগুলো দেখায় তখন চেউলমুক পুরোপুরি শকড হয়ে যায়। আর সে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে তার ক্লায়েন্টের হাজব্যান্ডের মৃত্যু হয়ে গেছে, আর তাকে কে মেরেছে সেই জিনিসটাও এই ফটোতে খুবই স্পষ্টভাবে ক্যাপচার করা আছে। এই জন্য তারা সবাই মিলে দ্রুতই পুলিশকে ইনফর্ম করে দেয়, আর এই জন্যই পরবর্তীতে পুলিশ গিয়ে তার লাশটাকে উদ্ধার করতে পেরেছিল। আর তখন গল্পটা এখান থেকে 10 ঘন্টা পেছনে চলে আসে। মানে 10 ঘন্টা আগে কি হয়েছিল সেগুলো আমরা দেখতে পারি। আমরা দেখতে পারি যখন জিওলোক জিয়ংকে কল দিয়ে টাকা নিয়ে আসার জন্য বলেছিল, তার একটু পরেই ইন্টারেস্টিংলি তার সঙ্গে দেখা হয়ে যায় বিয়ংসুকের। আসলে তখন আমরা জানতে পারি তারা দুজন পূর্ব পরিচিত ছিল, আর তাদের পরিচয়টা হয়েছিল জেলের মধ্যে। কারণ যেহেতু তারা দুজনই অনেকবার জেলে আসা যাওয়ার মধ্যে ছিল, এই জন্য একটা সময় তারা দুজন একই সেলের মধ্যে ছিল, তখন থেকেই তাদের মধ্যে পরিচয় হয়েছে। অ্যান্ড এরপরে ফাইনালি আমাদেরকে দেখানো হয় বিউজং এবং ইয়োজং এর মধ্যে কেমিস্ট্রিটা আসলে কি। আমরা জানতে পারি তারা দুজন অ্যাজ এ পার্টনার হিসেবে কাজ করত। ইয়োজং বিভিন্ন বড় লোকদের তার প্রেমের জালে ফাঁসিয়ে তাদেরকে ডেটে নিয়ে আসতো, আর বিয়নজং তাদের পিকচারগুলো ক্লিক করে তাদেরকে পরবর্তীতে গিয়ে ব্ল্যাকমেল করত। আর পরবর্তীতে এখান থেকে যেই টাকাগুলো তারা ইনকাম করতে পারতো সেগুলো তারা দুজনের মধ্যে ডিভাইড করে নিত। আমরা জানতে পারি তারা এখন পর্যন্ত অনেকগুলো অপারেশন পরিচালনা করেছে যেগুলোতে তারা সফলভাবে টাকাও ইনকাম করেছিল, যাদের মধ্যে একজনই ছিল সিওলোক। এখান থেকে গল্প আরও একটু পেছনে চলে আসে। আমরা দেখতে পারি যখন জায়ং এসে গিলিয়নকে তার বাবার মৃত্যুর সুপারি দিয়েছিল, তখন এই কাজটা করার জন্য গিলিয়ন কল দিয়ে বিউনজুককে ডেকে নিয়ে এসেছিল। আর পরবর্তীতে যখন তার সঙ্গে দেখা হয়েছিল তখন সে তাকে জানিয়ে দিয়েছিল যে এমন একটা কাজ তার কাছে আছে যেই কাজটা করতে পারলে তারা অনেক টাকা পেয়ে যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে একটা ছেলে তার বাবার সুপারি দিয়েছে। এই ব্যাপারটা যখন বিয়নজুক শুনতে পারে তখন সে নিজেও পুরোপুরি শকড হয়ে যায়। এই জন্য যখন সে আরও একটু ঘাটাঘাটি করে সমস্ত ইনফরমেশনগুলো বের করে ফেলে তখন এই ব্যাপারটাও সে জানতে পারে যে আসলে সেই ইন্স্যুরেন্সটা 60 মিলিয়নের না, বরং ইন্স্যুরেন্সটা হচ্ছে 500 মিলিয়নের। এই জন্যই পরবর্তীতে গিলিয়ন এই ব্যাপারটা জানতে পেরেছিল যে আসলে ইন্স্যুরেন্সটা 500 মিলিয়নের ছিল, আর এই জন্যই পরবর্তীতে সে গিয়ে 150 মিলিয়ন দাবি করেছিল। কারণ সে খুবই ভালো করেই জানতো যে এমন কেসগুলোতে কেউই তার ইন্স্যুরেন্সের আসল অ্যামাউন্টটা ডিসক্লোজ করতে চায় না। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে কেন আসলে গিলিয়ন তার বাবাকে মারার পরেও তার বাবার লাশটা গিয়ে স্যাংয়ং পুঁতেছিল, আর এই কাজটা স্যাংয়ংকে বেউন দিয়েছিল তার গাড়ির উপরে সেই লাশটা ফেলে। আর শুধু এতটুকুই না, এখন আমাদের সামনে সিরিজের সমস্ত ডটগুলো একসাথে কানেক্ট হওয়া শুরু হয়। মানে আমরা দেখতে পারি তারা শুধুমাত্র কোইন্সিডেন্সলি কোনো ঘটনার মধ্যে কানেক্টেড ছিল না, বরং তারা সবাই একে অন্যের পূর্ব পরিচিত ছিল। আমরা জানতে পারি ইয়োজং জায়ং এবং বেউনজং এর পূর্ব পরিচিত ছিল,
মানে তারা তিনজনই একই স্কুল থেকেই পড়ালেখা করেছে। আর এরপরে যখন জেয়ংয়ের বাবাকে তারা দুজন মিলে অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল, তখন 2 বার ধাক্কা দেওয়ার পরেও তার মৃত্যু হয়নি। এই জন্য পরবর্তীতে তাদেরকে গাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে এটা চেক করার জন্য যে আসলে এই বৃদ্ধর মৃত্যু হয়েছে কিনা। তবে দুর্ভাগ্যবশত তখন একটা সাক্ষী তাদেরকে সচক্ষে দেখে ফেলে। তবে ইন্টারেস্টিংলি এই সাক্ষীটারও এখানে থাকার কোনো কথাই ছিল না, কারণ এই সাক্ষীটাও নর্মালি এই রাস্তা দিয়ে যাতায়াত করতো না, কিন্তু তাদের কার্মা হয়তোবা সাক্ষীটাকে এই পর্যন্ত টেনে নিয়ে এসেছিল। আসলে সেদিন জায়ংয়ের বাবার জন্মদিন ছিল, এই জন্য চার্চের সমস্ত লোকজন মিলে তার জন্মদিন সেলিব্রেট করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে জায়ংয়ের বাবা কেকটা নিয়ে যেতে ভুলে গিয়েছিল, এই জন্য এই মহিলা সেই কেকটা দেওয়ার জন্যই তার পেছন পেছন সেই পর্যন্ত গিয়েছিল, কিন্তু সে গিয়ে তার জন্মদিনেই তার মৃত্যুটাও সচক্ষে দেখে ফেলে। এখন যেহেতু তারা সেই সাক্ষীটাকে ধরতে পারেনি, এই জন্য তারা প্রচণ্ড প্যানিক হয়ে লাশটা তাদের গাড়ির মধ্যে ভরে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর একটু পরে যখন গিলিয়ন দেখতে পারে যে এখন পর্যন্ত এই বিদ্যুৎ জীবিত আছে, তখন সে তার নিঃশ্বাস বন্ধ করে তাকে মেরে ফেলে। আর এই সমস্ত ব্যাপারগুলো ঠিক তখনই হচ্ছিল যখন ইয়নজুং স্যাংউংয়ের সঙ্গে সেই হোটেলের মধ্যে ছিল। আসলে ইয়ংজং এবং বিয়নজংয়ের মাথায় স্যাংউনকে নিয়ে খুবই সিম্পল একটা প্ল্যান ছিল। মানে তারা আগে যেভাবে সমস্ত বড়লোকদের লুটপাট করত, তেমন করেই তাকেও ব্ল্যাকমেল করে তারা তার থেকে টাকা নেওয়ার প্ল্যানিং করেছিল। তাকে এমন মার্ডার কেসের মধ্যে মিস্টিরিয়াস ওয়েতে ফাঁসিয়ে দেওয়ার কোনো চিন্তাভাবনাই তাদের মাথায় ছিল না। এই চিন্তাটা বিয়নজংয়ের মাথায় পরবর্তীতে চলে আসে যখন সে দেখতে পারে সেই লাশটা নিয়ে কোনোভাবে কুলকিনারা করতে পারছে না। তখন সে ফাইনালি এই বুদ্ধিটা বের করে। সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝে গিয়েছিল যে এক ঢিলে চাইলে সে 2 পাখি মারতেই পারে। মানে এই মার্ডারের কেসটাও স্যাংউনের মাথার মধ্যে চাপিয়ে দেওয়া যাবে, তাছাড়া তাকে ব্ল্যাকমেল করে তার থেকে সে টাকাও নিয়ে আসতে পারবে। এই জন্য ফাইনালি সেই প্ল্যানিংটা করে ফেলে। আর এই প্ল্যানিংটা এক্সিকিউট করার জন্য প্রথমে সে গিলিয়নকে রাস্তায় নামিয়ে দেয়। সে বলে যে তার কাছে একটা প্ল্যান আছে, যদি সে নেমে যায় তাহলে সে প্ল্যানটা এক্সিকিউট করতে পারবে। আর যখন গিলিয়ন সেখান থেকে চলে যায়, তখন সে একটা লোকালের কাছ থেকে কিছু টুপি কিনে পরবর্তীতে সেই টুপি পরে তার বেশভূষা একটু বদলে সোজা লাশটা নিয়ে চলে আসে একটা ব্রিজের উপরে। আর ইয়ংজুকে কল দিয়ে সে সমস্ত প্ল্যানিংটা ক্লিয়ার করে বুঝিয়ে দেয়। আর এই জন্যই পরবর্তীতে যখন স্যাংউন গাড়ি ড্রাইভ করছিল, তখন বারবার করে সে তাকে ডিস্ট্র্যাক্ট করার ট্রাই করছিল। আর একটা পর্যায়ে তো সে তাকে কিস করে ডিস্ট্র্যাক্টই করে ফেলে, যেই জন্য বিয়নজুং সুযোগ পেয়ে যায় লাশটাকে গাড়ির উপরে ফেলার। আর যখন লাশটা গাড়ির উপরে পড়ে যায়, তখন স্যাংউনের মনে হয় যে হয়তোবা সেই অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। যাই হোক, এখান থেকে গল্পটা চলে আসে সেই আগুন লাগা ঘটনার 6 ঘন্টা আগে। আমরা দেখতে পারি এখানে গিলিয়ন এবং বিয়নজুং এই জিনিসটাই চিন্তা করছিল যে হয়তোবা জেয়ং সেই ইন্স্যুরেন্সের টাকাগুলো পেয়ে গিয়েছে, আর তাদের ভাগের যেই অংশটা সেটা তাদের সঙ্গে মিট করে খুব সহজেই সে তাদেরকে দিয়ে দিবে। তবে আসলে এখন পর্যন্ত তারা এই জিনিসটা জানতো না যে স্যাংউন এবং সেই পুলিশের মার্ডারের জন্য তাদের দুজনকেই পুলিশ হন্য হয়ে খুঁজছে। কিন্তু এখন পর্যন্ত পুলিশ এই সমস্ত কেসগুলোকে আলাদা আলাদাভাবে ইনভেস্টিগেশন করছিল। পুলিশ এখন পর্যন্ত এই জিনিসটা বুঝতেই পারছিল না যে এই সমস্ত মার্ডারগুলো শুধুমাত্র একটা কারণেই হয়েছে, মানে এগুলো সব একে অন্যের সাথে কানেক্টেড। আর তখন এদিকে আমরা দেখতে পারি জায়ং একটা হাতুড় নিয়ে গাড়ির মধ্যে প্র্যাকটিস করা শুরু করে যে কিভাবে গিলিয়ন আসার সঙ্গে সঙ্গে টাকাগুলো দেওয়ার বদলে সে তার মাথাটা ফাটিয়ে তাকে মেরে ফেলবে। আর এই সমস্ত প্র্যাকটিস এবং প্ল্যানিং করার পরে ফাইনালি সে জিয়ংকে কালেক্ট করে সেই লোকেশনের দিকে যাওয়া শুরু করে যেই লোকেশনটা এই সমস্ত ঘটনাগুলো হয়েছিল। আসলে এই লোকেশনটা তারও স্মৃতির সাথে কানেক্টেড ছিল, কারণ এই লোকেশনেই সে সেই বেচারির সঙ্গে সেই কাজগুলো করেছিল। আর এখন তার প্ল্যান হচ্ছে সে সেই লোকেশনেই গিলিয়নকে নিয়ে তার এই প্ল্যানিংটাকেও এক্সিকিউট করবে। এখন যদিও রাস্তায় বিয়নজুং তাদেরকে পেছন থেকে ফলো করছিল, তবে একটা পর্যায়ে তাকে গাড়ি রেখেই পালিয়ে যেতে হয়, কারণ পুলিশ এখানে বিয়নজুংকেই খুঁজছিল। কারণ সেই ফটোগ্রাফারগুলোর ফটোর মাধ্যমে এখন পুলিশ এই জিনিসটা জেনে গিয়েছে যে স্যাংউনকে আসলে কে খুন করেছে। এদিকে জায়ং এবং গিলিয়ন ফাইনালি সেই লোকেশনে চলে আসে। আর এখানে যখন তারা কথাবার্তা বলছিল, তখন জায়ং তার প্ল্যানিং মতো হাতুড়টা বের করে যখনই গিলিয়নের উপরে আক্রমণ করে, তখন গিলিয়ন তার আক্রমণটা প্রতিহত করে ফেলে। আসলে গিলিয়ন এই জিনিসটা এক্সপেক্ট করছিল, কারণ এই গাড়িতে ওঠার আগে যখন জায়ং প্র্যাকটিস করছিল, তখন সে দূর থেকে এই ব্যাপারগুলো দেখে ফেলেছিল। এদিকে বিয়নজুং কোনো রকমে পুলিশ থেকে পালিয়ে একটা সেফ প্লেসে চলে আসে। আর এরপর সে গিলিয়নকে কল দিয়ে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে। আর যখন সে লোকেশনটা দিয়ে দেয়, তখন খুব শীঘ্রই সে তার কাছ পর্যন্ত পৌঁছেও যায়। তবে এতক্ষণে নিউজের মাধ্যমে সে এই জিনিসটা জেনে গিয়েছে যে স্যাংউংয়ের মার্ডার কেসে পুলিশ হন্য হয়ে তাকে খুঁজছে, আর তার চেহারাটাও এখন সবাই চিনে ফেলেছে। মানে এখন সে যদি এখান থেকে পালিয়ে চলেও যায়, তবুও সে কোনোভাবে আর বাঁচতে পারবে না, কারণ যেখানেই যাবে সেখানেই মানুষ পুলিশকে কল দিয়ে তার ব্যাপারে ইনফর্ম করে দেবে। তবে যখন এরপর তার নজরটা জায়ংয়ের উপরে যায়, তখন তার মাথায় আরও একটা চালাকি বুদ্ধি চলে আসে। আসলে সে এমন একটা প্ল্যান করে ফেলে যেই প্ল্যানটা এক্সিকিউট করতে পারলে তার মাথা থেকে হত্যার দায়ভারও চলে যাবে, তাছাড়া ইন্স্যুরেন্সের যেই 500 মিলিয়ন ইয়ান আছে সেগুলো খুব সহজে সেই পেয়ে যাবে। এখন এই প্ল্যানিংটাকে এক্সিকিউট করার জন্য বিয়নজুং প্রথমেই গিলিয়নের উপর আক্রমণ করে দেয়, আর তাকে মারার পরে সে তাকে ফাঁকা লিফট দিয়ে নিচে ফেলে দেয়, যেই জন্য তার একটা ভয়ঙ্কর মৃত্যু হয়।
আর এই সিনটা ছিল সেই সিনটা যখন জেয়ং হসপিটালে সেই পুলিশদেরকে বর্ণনা দিয়ে বলছিল যে তার হাত পা বাঁধা অবস্থায় ছিল আর দুজন তার সামনে ফাইট করছিল। আসলে সে নিজেই গিলিয়নের সঙ্গে ফাইট করছিল, তবে সে তার নিজেকে জায়ং এর জায়গায় নিয়ে এসেছিল। মানে এখন যেখানে জায়ং বাঁধা অবস্থায় আছে, সে এমনভাবে পুলিশকে ঘটনাটা বলেছিল যেন সে বাঁধা অবস্থায় ছিল। আসলে বিয়ঞ্জং এর প্ল্যান ছিল জায়ংকে মেরে তার আইডেন্টিটি চুরি করে জায়ং হয়ে এখন থেকে বাস করা। মানে যদি সে জায়ং হয়ে যায় তাহলে তার মাথায় সেই হত্যার দায়ভারটাও থাকবে না, আর 500 মিলিয়ন ইয়ান খুব সহজেই সে নিতে পারবে। তবে বেচারা জায়ং এই জিনিসটা বুঝতেই পারছিল না যে আসলে সে তার কি এমন ক্ষতি করেছে যে তাকে এখন সে জীবিত পুড়িয়ে ফেলতে যাচ্ছে। তবে বিয়ঞ্জং এটার তেমন কোনো অ্যান্সার না দিয়ে প্রথমেই তার আইডেন্টিটি চেঞ্জ করার কাজে লেগে পড়ে। তার কাছে যত কার্ড ছিল, তার ঘড়ি, তার পোশাক, সমস্ত কিছু সে নিজে পরে ফেলে আর তার নিজের পোশাকগুলো সে জায়ংকে দিয়ে দেয়, যাতে করে দেখে এমনটা মনে হয় যে বিয়ঞ্জংই জায়ংয়ের জায়গায় ছিল। এরপর আমরা দেখতে পারি সেই পুরো জায়গাটাতে পেট্রোল ছিটিয়ে প্রথমে গিলিয়নের লাশটাকে পুড়িয়ে ফেলে আর পরবর্তীতে জায়ংয়ের গায়েও আগুন লাগিয়ে দেয়। তবে কথায় আছে প্রত্যেকটা জিনিসের একটা রিয়াকশনও থাকে। এই জন্য যখন বিয়ঞ্জং তাদের লাশগুলো পুড়িয়ে সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করছিল, তখন ভুলবশত সেও আগুনের থাবার মধ্যে চলে আসে। আর পরবর্তীতে এখান থেকে পালিয়ে যেতে না পারার জন্য তার পুরো শরীরটা পুড়ে সে প্রায় মৃত্যুর মুখেই চলে গিয়েছিল। তবে হয়তোবা তার মৃত্যু এত সহজ হওয়ার কথা ছিল না, এই জন্য সে কোনো রকমে জীবিত রয়ে যায়। আর ফায়ার ফাইটাররা যাকে সেভ করেছিল সে আসলে জায়ং ছিল না, সে ছিল বিয়ঞ্জং। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে জোয়ং যাকে জায়ং মনে করছিল সে বিয়ঞ্জং। এই জন্য আসলে সে ভুল মানুষের থেকে বদলা নেওয়ার প্ল্যানিং করছিল। আর এই জন্যই যখন লিফটে সে তাকে জিজ্ঞেস করেছিল যে সে তাকে চেনে কিনা, তখন সে সরাসরি অস্বীকার করে ফেলেছিল, কারণ যেহেতু সে জায়ং না এই জন্য সে তাকে চিনবে না, এটা স্বাভাবিক একটা ব্যাপার। এদিকে জিয়ংয়ের বয়ফ্রেন্ড যখন তাকে এত টেনশনের মধ্যে দেখতে পারে তখন সে ব্যাপারটা কিছুটা গেসও করে ফেলে যে হয়তোবা তার সাথে কোনো খারাপ কিছু একটা হয়েছিল বা হয়তোবা সে কোনো একটা বড় বিপদের মধ্যে আছে। যদিও সে তার পাস্ট সম্পর্কে তেমন কিছুই জানতো না, কিন্তু যখন সে দেখতে পেরেছিল সে জায়ং নামে সেই পেশেন্টকে বারবার করে কনফার্ম করার ট্রাই করছিল, তখন সেই ব্যাপারটা গেস করে ফেলে যে হয়তোবা জায়ং এবং ইয়াংজুং মিলে একটা সময় তার সাথে কোনো একটা খারাপ কিছু করেছিল। এই জন্য সে এসে তাকে সান্ত্বনা দেয় এবং তার পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। এখন এই সমস্ত ব্যাপারগুলো থেকে বের হওয়ার জন্য জোয়ং ডক্টরকে তার সঙ্গে রাতের বেলায় ডিনার করতে যাওয়ার একটা প্রস্তাব দেয়। তবে ডক্টরের যেহেতু আজকে রাতের বেলায় একটু কাজ ছিল, এই জন্য সে তাকে বলে সে অন্য কোনো একদিন তার সঙ্গে যাবে। আসলে বিগত কয়েক বছর ধরে ডক্টরের সঙ্গে বারবার করে এই জিনিসটা হয়ে যাচ্ছে। ডক্টর হঠাৎ করেই কয়েকদিনের জন্য কোথায় যেন গায়েব হয়ে যেত, পরবর্তীতে আবার সে হঠাৎ করে চলে আসতো, কিন্তু জংইয়ন কোনোদিনও তাকে এই ব্যাপারটা সম্পর্কে কোয়েশ্চেনই করেনি। এদিকে বিয়ঞ্জং জায়ংয়ের ঘরে এসে জায়ং হিসেবেই তার ঘরের মধ্যে থাকা শুরু করে। তবে যেহেতু সে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারেনি, সে এখনও মেডিকেশনের মধ্যেই ছিল, এই জন্য সে একটা ওষুধ খেয়ে ফেলে, যেটা খাওয়ার পরে তার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। মানে সে একটু অস্বস্তি ফিল করা শুরু করে। আর এখানে বসে বসে সে ইন্স্যুরেন্স অফিসারের কলের জন্য ওয়েট করা শুরু করে, কারণ সেখানেই তার 500 মিলিয়ন পড়ে আছে। এদিকে জোয়ং যেহেতু একজন ডাক্তার ছিল, এই জন্য সে জায়ংয়ের মেডিকেল কন্ডিশন সম্পর্কে খুব ভালো করেই জানতো। এই জন্য সে তাকে মারার জন্য নতুন একটা প্ল্যানিং করে এই প্ল্যানিংটা এক্সিকিউট করার জন্য চিওলমগের সাহায্য আরও একবার নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এই প্ল্যানিংটা আসলে কী ছিল সেটা একটু পরেই আমরা জানতে পারবো। এদিকে পরদিন সকালবেলা ফাইনালি বিয়ঞ্জং সেই কলটা পেয়ে যায়, যেই কলটার জন্য এতগুলো দিন ধরে সে ওয়েট করছিল। আসলে ইন্স্যুরেন্স অফিসার তাকে কল দিয়ে জানিয়ে দেয় যে তার ইন্স্যুরেন্সটা পাস করে দেওয়া হয়েছে আর সমস্ত টাকাগুলো অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় শকটা সে তখন খায় যখন সে জানতে পারে টাকাটা আসলে তার অ্যাকাউন্টে না, বরং চার্চের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে, যেই চার্চে মাঝে মধ্যে সে যাতায়াত করত। আসলে মৃত্যুর মাত্র 10 দিন আগেই সে তার ছেলের নামে নমিনি চেঞ্জ করে চার্চের নামে করে দিয়েছিল, যেই জন্য টাকাটা এখন চার্চের কাছে চলে গিয়েছে। এখন এগুলো শোনার পরে বিয়ঞ্জংয়ের মাথা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে ফায়ার হয়ে চার্চের দিকে যাওয়া শুরু করে। তবে রাস্তায় তার দেখা হয়ে যায় সেই ডিটেকটিভের সঙ্গে, যেই ডিটেকটিভ আসলে কিনা জিয়ংয়ের বলাতে কৌশলে তার ওষুধটাকে পরিবর্তন করে দেয়। এরপরে যখন সে প্রচণ্ড রাগ হয়ে চার্চে চলে আসে, তখন সে সিস্টারের কাছে সমস্ত টাকাগুলো চাওয়া শুরু করে। সে বলে যে এটা হচ্ছে আমার বাবার টাকা আর এই টাকাটা উত্তরসূরি হিসেবে আমারই পাওয়ার কথা, এই চার্চের পাওয়ার কথা না। তবে তখন আবার সিস্টার তার বাবার রেকর্ডিংটা তাকে শোনায়, যেখানে তার বাবা বলেছিল আমি নিজের ইচ্ছায় সজ্ঞানে এই টাকাগুলো চার্চের নামে ট্রান্সফার করে দিয়েছি, কারণ আমার বর্তমান যেই ছেলে আছে তাকে আমি যোগ্য ছেলে হিসেবে মনে করি না। এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে বিয়ঞ্জংয়ের মাথা এমনিতেই তো অনেকটা গরম হয়েছিল, তবে সে দেখতে পারে জোয়ংও তাকে ফলো করতে করতে চার্চ পর্যন্ত পৌঁছে গেছে, এই জন্য তার মাথা আরও বেশি গরম হয়ে যায়। সে গিয়ে জোয়ংকে বলে যে আমি তোমাকে চিনি না, আমাকে ফলো করা বন্ধ করো, নয়তো তোমার কপালে বিপদই আছে। তবে জিয়ং তার কথা একেবারেই বিশ্বাস করতে চাইছিল না, কারণ যদি সে জায়ং নাই হতো আর তাকে নাই চিনত,
তাহলে সে কেন মৃত ব্যক্তির টাকাগুলো নেয়ার জন্য চার্চে এসে হাঙ্গামা শুরু করেছে? আর এই সমস্ত কথাবার্তার মাঝখানে বিয়নজং সেই ওষুধগুলোও খেয়ে ফেলে, যেই ওষুধগুলো একটু আগেই তাকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এগুলো খাওয়ার পরে যদিও তার গলার মধ্যে একটু ব্যথা হওয়া শুরু হয়ে যায়, তবে তবুও সে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তবে সেই ওষুধগুলোর জন্য রাস্তায় আসার পরে বিয়নজংয়ের শরীর আস্তে আস্তে করে খারাপ হওয়া শুরু হয়ে যায়। সে সেই সমস্ত জিনিসগুলো হ্যালোসিনেট করা শুরু করে, যেই সমস্ত জিনিসগুলো সে করেছে, মানে তার সমস্ত অপরাধ কাজগুলো তার চোখের সামনে ভাসা শুরু করে, যেই জন্য সে অনেকটাই দুর্বল হয়ে যায়। আর তখন আমরা দেখতে পারি জুয়ংও তাকে ফলো করে তার পেছন পর্যন্ত চলে আসে। তবে এইবার তার হাতে একটা ছুরি ছিল। এবার সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে যেই কোনো ওয়েতে সে তার প্রতিশোধ নিয়েই ছাড়বে, মানে সে তাকে শেষ করে দিয়ে তার প্রতিশোধটা কমপ্লিট করবে। তবে তার বয়ফ্রেন্ড যেই ডাক্তার ছিল সেও এতদিন পর্যন্ত তাকে ফলো করছিল, এই জন্য সে এসে শেষ মুহূর্তে জুয়ংকে আটকে ফেলে, যাতে করে জুয়ং এত ভয়ঙ্কর একটা ক্রাইমের মধ্যে ফেসে গিয়ে জেলেই পচে পচে না মরে। আসলে সে তাকে এটা মনে করিয়ে দিচ্ছিল যে সে ডাক্তার হওয়ার জন্য কত বেশি পরিশ্রম করেছে। এখন যদি সে ছোট্ট একটা ঘটনার জন্য একটা মার্ডার করে জেলে চলে যায়, তাহলে তার সারা জীবনের সমস্ত পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে জুয়ংও সমস্ত ব্যাপারটা বুঝতে পারে, এই জন্য সে এই সমস্ত ব্যাপার থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও জুয়ন বিয়নজংকে আচ্ছা রকম করে ধোলাই করে তাকে একেবারে মেরেই ফেলতে যাচ্ছিল, মানে সে শেষ আঘাতটা করার জন্য ফুলি রেডি ছিল, কিন্তু পরবর্তীতে ডক্টরের কথা শুনে সে তাকে জীবিত ছেড়ে দিয়ে ডক্টরের সঙ্গে সেখান থেকে চলে যায়। তবে গাড়ির মধ্যে জুয়ং ডক্টরকে আরও একবার আজকে ডিনার করার জন্য অফার দেয়, তবে সে তাকে বলে যে আজকেও তার একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে। আর অন্যদিকে বিয়নজং যখন একটু সুস্থ ফিল করে তখন সে সেখান থেকে সোজা বাসায় চলে আসে। তবে এদিকে আমরা দেখতে পারি পুলিশ এই সমস্ত ব্যাপারগুলো খুব ভালোভাবেই জেনে গিয়েছিল। আসলে যখন তারা ইনভেস্টিগেশন করছিল তখন তারা এই জিনিসটা জানতে পারে যে জায়ং তার বয়ানে বলেছিল তাকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলা হয়েছিল, আর পরবর্তীতে তার শরীরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তবে যখন তাকে উদ্ধার করা হয়েছিল তখন সেখানে না কোনো চেয়ার পাওয়া গিয়েছে, না কোনো এমন আলামত পাওয়া গিয়েছে যেটার মাধ্যমে তাকে বাধা হয়েছিল, কিন্তু অন্য একটা ডেড বডি তারা ঠিকই চেয়ারের সঙ্গে বাধা অবস্থায় পেয়েছে। মানে এখানে যেহেতু তার বলা এবং ঘটনার মধ্যে বিস্তর একটা ফারাক ছিল, এই জন্য পুলিশ অফিসারের তার উপরে সন্দেহ চলে আসে। এই জন্য সে সমস্ত ব্যাপারগুলো আবারও ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নেয়। তাছাড়া যেহেতু এখন পর্যন্ত তার ডিএনএ রেজাল্টটা আসেনি, এই জন্য তার আইডেন্টিটিও তারা ম্যাচ করাতে পারছিল না। এই জন্য সে চিন্তা করে ঠিক আছে, তাহলে গিয়ে তার সঙ্গে সরাসরি মিট করে সমস্ত ব্যাপারগুলো তার থেকেই ক্লিয়ার হয়ে যাওয়া যাক। এই জন্য সে তার সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। তবে যাওয়ার সময় সে তাকে কল দিয়ে আগে এটা কনফার্ম হয়ে নেয় যে আসলে সে বাসায় আছে কিনা। তবে তাদের এমন তেরা কোয়েশ্চেন শোনার পরে বিয়নজং এই জিনিসটা গেস করে ফেলে যে হয়তোবা পুলিশ এমন কোনো তথ্য পেয়ে গেছে যেটার মাধ্যমে তাকে অ্যারেস্ট করা যেতে পারে। এই জন্য সে ঘর থেকে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এখানে প্যাকিং করার সময় সে একটা পেপার পেয়ে যায়, যেই পেপারটার উপরে জুয়ংয়ের পিকচারটা ছিল। আর এইটা দেখার পরে সে এইটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে জুয়ং কেন তাকে মারতে চাইছিল। সে বুঝতে পারে যে এটাই হচ্ছে সেই জুয়ং যে কিনা তাদের স্কুলে তাদের সঙ্গে একসাথে লেখাপড়া করত, আর এখন সে হচ্ছে সেই ডক্টর যে কিনা একটু আগে তাকে মারতে চেয়েছিল। আর এখান থেকে গল্পটা চলে আসে সেই সময় যখন তারা দুজন কলেজে ছিল, মানে যখন তার পিকচারটা এই ফ্রন্ট পেজে প্রিন্ট করা হয়েছিল। আমরা দেখতে পারি যখন ইয়োজন এসে বিয়নজংকে এই জিনিসটা বলেছিল যে তার মডেল হওয়ার স্বপ্নটা জুয়ং ছিনিয়ে নিয়েছে, তখন হারামি বিয়নজং তাকে এই পরামর্শটা দিয়েছিল যে যদি তুমি তার কাছ থেকে বদলা নিতে চাও তাহলে তাকে ক্ষুধার্ত নেকড়েদের সামনে ছেড়ে দাও, মানে তাকে এমন কারোর সঙ্গে ডেটে পাঠাও যে তার ফায়দা নেওয়ার ট্রাই করবে। আর এখান থেকেই ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে যাই যে আসলে ইয়োজং বিয়নজংয়ের প্ল্যানিং মতোই জুয়ংকে সেই ব্লাইন্ড ডেটে পাঠিয়েছিল, যেখান থেকে তার জীবনটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। মানে যদিও সে জায়ংকে মারার জন্য বিয়নজংকে ধরে ফেলেছিল, তবে যদি সে বিয়নজংকেও মেরে ফেলতো তাহলেও তার বদলা কমপ্লিট হয়তো বা হয়ে যেত। এখন যখন এই সমস্ত ব্যাপারগুলো বিয়নজং কানেক্ট করতে পারে, মানে সে দেখতে পারে প্রত্যেকটা ঘটনার পেছনে সে নিজেই দায়ী, আর এখন তার কর্মা তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, তখন সে তার সিচুয়েশন নিয়ে হাসা শুরু করে। তবে পুলিশ আসার আগে সমস্ত জিনিসপত্র প্যাক করে সে সেখান থেকে পালিয়েও চলে আসে। তবে তার কর্মা তার পেছন ছাড়ার মতো ছিল না। যেমনটা আগেই বলেছিলাম, তার কর্মা হবে সবচেয়ে ভয়ঙ্কর। মানে আমরা দেখতে পারি আজকেই সেই দিন ছিল যেই দিন লোন শার্কের টাকাগুলো জেয়ংয়ের পরিশোধ করার কথা ছিল, মানে আজকে 30 দিন কমপ্লিট হয়ে গিয়েছিল। তবে বিয়নজং এই জিনিসটা সম্পর্কে কিছুই জানতো না। আর এখন সে যেই বাস স্ট্যান্ডে বসে আছে এইটাই হচ্ছে গিয়ে সেই বাস স্ট্যান্ড লাস্ট টাইম জিয়নকে নিয়ে থ্রেট করার পরে তাকে এই বাস স্ট্যান্ডেই ড্রপ করে দিয়ে যাওয়া হয়েছিল। আর একটু পরেই তার সামনে একটা গাড়ি চলে আসে, আর দুইটা লোক বেরিয়ে তাকে আচ্ছা রকম করে ধোলাই করে তাকে গাড়িতে করে কিডন্যাপ করে নিয়ে যায়। তবে তখন অন্যদিকে আমরা দেখতে পারি জুয়নের বয়ফ্রেন্ড সেই ডক্টর রাস্তার পাশে এত রাতের মধ্যে বসেছিল। তবে তখনই জুয়ং তাকে কল দেয়, আর সে তাকে ধন্যবাদ বলে তাকে আটকে দেওয়ার জন্য। মানে সে বলে যে যদি আজকে আমি এই কাজটা করে ফেলতাম তাহলে হয়তো আমি তোমাকেও হারিয়ে ফেলতাম। আসলে ডক্টর জুয়ংকে অনেক বেশি ভালোবাসত,
এই জন্য সে চাইছিল জোয়ংয়ের বদলাটা সে নিজের হাত দিয়ে নেবে। তবে এখন পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছে যে তারা দুজন চাইলেও কিছু করতে পারতো না। এরপরে এই ডক্টর চলে আসে একটা স্পেশাল লোকেশনে, যেখানে তার দেখা হয়ে যায় সেই লোন শার্কের সঙ্গে, মানে যেই লোন শার্ক মানুষজনকে ধরে নিয়ে আসতো। আর তখন মুভির আসল টুইস্টটা আমরা জানতে পারি এই ডক্টর আসলে এই লোন শার্কের জন্য কাজ করতো। মানে যারাই এই লোন শার্কের টাকা পেমেন্ট করতে পারতো না তাদেরকে ধরে এনে তাদের অর্গানগুলো সে বের করে ফেলতো। আর এই ডক্টর সেই অর্গানগুলো বের করতে তাদেরকে সাহায্য করতো। আর পরবর্তীতে সেল করার পরে যেই টাকাগুলো আসতো সেখান থেকে সে একটা পার্সেন্টেজ পেয়ে যেত। আর শুধুমাত্র এই কারণটার জন্যই মাঝে মধ্যেই ডক্টর কয়েকদিনের জন্য গায়েব হয়ে যেত, আবার কয়েকদিন পরে হুট করে শহরে চলেও আসতো। আসলে এই ডক্টর যেহেতু জোয়ংকে বিয়ে করতে চাইছিল আর তার মাথার উপরে দেনার একটা বড় বোঝাও ছিল, এই জন্য দেনাগুলো ক্লিয়ার করে নতুন একটা ঘর নেওয়ার জন্য তার অনেক বেশি টাকার দরকার ছিল। এই জন্য সে বাধ্য হয়ে এই কাজগুলো করছিল। তবে এই ডক্টর এটাও খুব ভালো করে জানতো যে এই কাজগুলো ঠিক না। এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে আজকেই হবে তার শেষ কর্মদিন, মানে সে এরপর থেকে আর কোনোদিনও এখানে কাজ করবে না। আর লোন শার্কও তার কথার সম্মান করে। সে বলে যে যদি তুমি না করতে চাও তাহলে আমি তোমাকে জোর করব না, তবে আজকে শেষ তোমার যেই প্রজেক্টটা আছে এই প্রজেক্টের থেকে সমস্ত অর্গানগুলো তোমার বের করে নিয়ে আসতে হবে। এবার সে বাঁচুক বা মরুক তাতে করে আমার কিছুই যায় আসে না। তবে এরপরে যখন এই ডক্টর সেই পেশেন্টের কাছে চলে আসে তখন সে দেখতে পারে আসলে এটার অন্য কেউ ছিল না, এটা ছিল বিয়নজং নামের সেই লোকটা। আর তাকে এমন অবস্থায় দেখার পরে ফাইনালি তার সামনে জোয়নের সেই সমস্ত ভয়ঙ্কর স্মৃতিগুলো চলে আসে, যেগুলো জোয়ং একা একা কষ্ট করে করে সহ্য করছিল। যদিও বারবার করে সে বলছিল সে জায়ং না, সে হচ্ছে বিয়নজং, তবে ডক্টর তার কোনো কথাই পাত্তা দিচ্ছিল না। তার মনে হচ্ছিল এই শাস্তিটাও তার অপরাধের তুলনায় তার জন্য ন্যূনতম একটা শাস্তি। এই জন্য সে তাকে একটা ভয়ঙ্কর মৃত্যু দেয়। আর এমন করে তার কর্মাও তাকে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত নিয়ে আসে। আর এমন করেই যদিও জিয়ং তার বদলাটা নিতে পারেনি, তবে তার বদলাটা পুরোপুরিভাবে কমপ্লিটও হয়ে গিয়েছিল। আর এমনই একটা ইন্টারেস্টিং মুমেন্টে এই পুরো সিরিজটা এখানেই শেষ হয়ে যায়।